হে, হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণই সুন্দর একটা ফ্যান্টাস্টিক চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাতে দেখব একটি মেয়ে যে ভালোবাসায় বিশ্বাস করতো না, হুট করে সিস্টেমের মাধ্যমে সে অন্য একটা দুনিয়ায় চলে আসে আর এখানকার একটা সিইওর প্রেমে পড়ে যায়। আর যখনই ও ভালোবাসার আসল মানেটা বুঝতে পারে তখনই ও নিজের দুনিয়ায় চলে আসে। শুরু হয় ট্র্যাজেডি। তো কেমন হবে এই গল্প, চলুন শুনে নেওয়া যাক। ড্রামার শুরুতেই আমাদের 2025 সালের একটা দৃশ্য দেখানো হয়। প্রথমে আমাদের একজন সিইওকে দেখানো হয় যে আমাদের এই ড্রামার নায়ক, আর তার নাম হলো হাই মিং। এরপরে আমাদের এই ড্রামার নায়িকাকে দেখানো হয় যে একটি কোম্পানির আন্ডারে কাজ করে। এর নাম হলো লিন। লিন এবং হাইমিং এরা দুজনেই একটা লিফট ব্যবহার করে একই অফিসে আসছিল, যদিও ওরা কিন্তু একই কোম্পানির আন্ডারে কাজ করে না। মূলত লিন যেখানে কাজ করে সেখানেই হাইমিং আসছিল ওর একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে। লিন মূলত একজন অ্যাডভাইজার, তো আজকে সে অনলাইনে একটা লাইভ করছিল, আর এই লাইভে একটা বইয়ের ব্যাপারে মানে একটা নোভেলের ব্যাপারে ওরা কথা বলছিল। তো এখানে লিনের বিপরীতে অন্য একটা মেয়েও ছিল যে এই নোবেলটাকে অনেক বেশি প্রশংসা করছিল। ওই উপন্যাসে দেখানো প্রেম নাকি অনেক বেশি সুন্দর এরকম কথা বলছিল সে, তবে লিন এতে অ্যাগ্রি করে না। লিন বলে এই সব কোনো প্রেম আমার ভালোই লাগে না, এবং সে প্রেমের বিপক্ষে কথা বলতে শুরু করে। তখনই তার লাইফটা কেটে দেওয়া হয়। সে চলে আসে আর তার ম্যানেজার জানায় সে কেন ওই নোভেলের বিপরীতে গিয়ে কথা বলছিল, সেজন্যই তার এই লাইফটা কেটে দেওয়া হয়েছে। তখনই লিনের দিকে হাইমিং অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে। মনে হচ্ছে হাইমিং যেন তার পুরনো কোনো বন্ধুকে দেখছে। যাই হোক, হাইমিং এখন লিনকে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনি কি আবারও এই লাইফটা করতে পারবেন? আপনি কি মনে করেন যে জীবনে আসলে প্রেমের কোনো প্রয়োজন নেই? লিন তখন বলে, ঠিক আছে, আপনি যখন চাইছেন তখন আজকে সন্ধ্যাবেলায় আমি আবারও এই বইটার উপরে একটা লাইভ করব। হাইমিং ওকে বলে, ঠিক আছে, আপনার লাইভ কেউ না দেখলেও অন্তত আমি দেখব। এরপরে লিন আবারও সন্ধ্যাবেলায় লাইভ করতে শুরু করে। ও হাতে একটা স্পিকার নিয়ে বসেছিল, যেটা একটা সিস্টেমের মতো আর কি। ও এটা নিয়ে কথা বলছিল কারণ এই স্পিকারের কথাটা ওই নোভেলের ছিল। এছাড়া ওই উপন্যাসের যে হিরো আছে সেই হিরো নাকি যুদ্ধ বিমান সংগ্রহ করতে পছন্দ করত, ও সেসব নিয়েও কথা বলছিল। তো হুট করেই ওই বিমানটা ওর হাত থেকে পড়ে যায়, আর সেখান থেকে আলোর রোশনি এসে ওকে একটা অন্য দুনিয়ায় টেনে নিয়ে আসে। মানে এই মুহূর্তে লিন কিন্তু ওই উপন্যাসের জগতে চলে এসেছে। আর সময়টা হলো 1999 সাল। ওর চোখের সামনেই ও দেখতে পায় হাইমিংকে। হাইমিংকে দেখা মাত্র বলে, তুমি এখানে, আর আমি এখানে কিভাবে এলাম? হাইমিং তখন ওকে বলে, তুমি কি পাগল নাকি? আমি তো তোমাকে এই প্রথমবারই দেখছি, আর তুমি আমার পছন্দের বিমানটা নষ্ট করে দিয়েছো। এটা বলে ওর উপর রাগ করে চলে যায়। লিন বুঝতে পারে না, সে তো তার নিজের রুমে বসে লাইভ করছিল, ওই লাইভটা কোথায় গেল? আর তাছাড়া ওই এখানেই বা কিভাবে চলে এলো? তখনই ওকে ওই সিস্টেম থেকে একটা মেসেজ পাঠানো হয়। ও নিজের চোখে দেখতে পাচ্ছিল যে ও এখন একটা উপন্যাসের জগতে চলে এসেছে, আর এই সালটা হলো 1999 সাল। ও নিজের চোখকে একদম বিশ্বাস করতে পারছিল না। ও নিজের পকেট থেকে সেই সিস্টেমটা বের করে, সেই মটোরোলা স্পিকারটা। ওখান থেকে ওই সিস্টেম ওকে বলতে থাকে, তুমি হলো লিন হু আর, এবং তুমি একটা উপন্যাসের জগতে চলে এসেছো। আর এখন থেকে তোমার পরিচয় লিন হু আর, যে হলো এই উপন্যাসের নায়িকা। তোমার ও শাওজু নামের একটা বয়ফ্রেন্ড আছে, ওই বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি ব্রেকআপ করবে। আর এরপরে গাও হাইমিং নামের এখানকার যে একজন সিইও আছে তাকে তোমার নিজের প্রেমে ফেলবে। যতদিন না তুমি এই টাস্ক সম্পন্ন করতে পারছো ততদিন তুমি তোমার রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না। লিন অবাক হয়ে বলে, ইয়ে আমি কোন দুনিয়ায় ফেসে গেলাম? এই মুহূর্তে আমাকে আমার দুনিয়ায় পাঠিয়ে দাও, আর না হলে আমি সমস্ত কিছু শেষ করে ফেলবো। তখনই একটা মেয়ে এসে ওকে বলতে থাকে, লিন তোমার কি হয়েছে? তুমি এরকম ব্যবহার কেন করছো? ও তখন বলে, তুমি কে? মেয়েটি তখন বলে, আমি জু মেং মেং, তোমার বান্ধবী। তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? তুমি তোমার নিজের বান্ধবীকে চিনতে পারছো না? ও তখন বলে, ও আচ্ছা, উপন্যাস অনুযায়ী আসলে নায়িকার একটা বান্ধবী ছিল যার নাম হলো জু মেং মেং। আসলে উপন্যাসের যে নায়িকা, সেই নায়িকার চরিত্রের ভিতরেই ঢুকে গিয়েছে লিন। সিস্টেমকে ও বলে, তার মানে এখানে আমাকে এখন অভিনয় করতে হবে। সিস্টেম ওকে বলে, হ্যাঁ তোমাকে অভিনয় করতে হবে, এবং সিইও গাও হাওমিংকে তোমার প্রেমে ফেলতে হবে। যতদিন না তুমি ওটা করতে পারছো তুমি রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না।
ও তখন এই ব্যাপারটা মেনে নেয় আর ওই উপন্যাসের কথাগুলো মনে করতে থাকে। তখন মেং মেং ওকে একটা ইনভাইটেশন কার্ড দিয়ে বলে, আজকে গাও হাওমিং এর একটা পার্টি আছে, চলো আজকে আমরা ওখানে যাই। এবার ওর তো টাস্কই হলো গাও হাওমিংকে পটানোর, তাই ও দ্রুত করে রেডি হয়ে বান্ধবীর সঙ্গে সোজা সেই পার্টিতে চলে আসে। কিন্তু ও তো আর গাও হাওমিংকে চেনে না, কারণ ও নিজে কখনো গাও হাওমিংকে দেখেনি। তো এই উপন্যাসের জগতের গাও হাওমিং হলো এটা, কিন্তু একে ও চেনেই না। যাই হোক, এখানে এসে ও বিভিন্ন মানুষদের জিজ্ঞেস করে যে গাও হাওমিং কোনটা। তো তখন মানুষজন বলে ওই যে কোট পরার ছেলেটা। ও তখন ভেবেছিল যে এই ছেলেটার নাম বোধহয় গাও হাওমিং, যদিও এই ছেলেটার নাম কিন্তু গাও হাওমিং ছিল না। ও ভুল বুঝেছিল। এখন ও ছেলেটাকে পটানোর চেষ্টা করতে থাকে, কারণ একে পটালেই ও নিজের ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে। এরপরে ওই ছেলেটা যেখানে ড্রিঙ্ক করছিল ও সেখানে আসে, ছেলেটার দিকে অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে থাকে, হ্যান্ডশেক করে এবং তাকে পটানোর বিভিন্ন চেষ্টা করে। আর এই ছেলেটাও খুব দ্রুতই পটে যাচ্ছিল বলে মনে হচ্ছিল। এরপরে ও যখন আশ্রমে আসে তখন ওর আসল গাও হাওমিং এর সঙ্গে দেখা হয়, যদিও ও জানে না যে এটাই আসল গাও হাওমিং। ও ওকে শুধু বলে যে সেদিন একটা যুদ্ধ বিমান নষ্ট করেছিলাম বলে তুমি আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলে। আচ্ছা, তুমিও কি রিয়েল ওয়ার্ল্ড থেকে এই ওয়ার্ল্ডে চলে এসেছো? কারণ ওর খুব ভালো করে মনে আছে ও যখন রিয়েল ওয়ার্ল্ডে ওই লাইভ পডকাস্টটা করছিল তখন এরকম চেহারার একটা লোক ওদের কোম্পানিতে এসেছিল। কিন্তু এই ছেলেটি যখন কোনো কিছু মনে করতে না পারে ও তখন বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি মনে হয় এই ওয়ার্ল্ডেরই মানুষ। যাই হোক, তুমি আমাকে একটা উপকার করে দিবে। তুমি কি এখানকার ওয়েটার নাকি? তোমাকে আমি এই 100 টাকা দিচ্ছি, তুমি আমার গায়ে একটু জল ফেলে দেওয়ার চেষ্টা করবে, আর তখন আমি গাও হাওমিংয়ের গায়ের উপরে গিয়ে পড়বো, ঠিক আছে? তোমাকে আমি টাকা দিচ্ছি, তুমি আমার কথা মতো কাজ করবে। যেহেতু এটাই আসল গাও হাওমিং, তাই ওর কথা মতো গাও হাওমিং বলে, ঠিক আছে, তুমি যেমনটা বলবে ওভাবেই করব। কারণ ও বুঝতে চাইছিল এই মেয়েটির গাও হাওমিং এর কাছে কি দরকার, সে গাও হাওমিংকে কেন পটাতে চাচ্ছে, কারণ গাও হাওমিং তো আর অন্য কেউ না, সে নিজেই। তাই হাইমিং ওর কাছ থেকে টাকা নেয়। এখন যেভাবে কাজটা হওয়ার কথা ছিল সেটা হলো ওকে ধাক্কা দেওয়ার পরে ও এই গাও হাওমিং এর গায়ের উপরে পড়বে, এরকম কিছু কথা ছিল। কিন্তু এখানে ঘটে সিনটা পুরো উল্টো। ওদিকে আমরা আসল গাও হাওমিংকে দেখতে পাই যে ও রেডি লিনকে ফেলে দেওয়ার জন্য, আর লিনও রেডি যে ও যাকে এইমাত্র টাকা দিয়ে ভাড়া করলো ওই ওয়েটার এসে তাকে ধাক্কা দিবে আর পিছন থেকে গাও হাওমিং ওকে ধরে ফেলবে। কিন্তু এখানে কাহিনী উল্টো হয়ে যায়। ওকে ওই ফেক গাও হাওমিং ধরতে এসেছিল ঠিকই, কিন্তু সে নিজেও পড়ে যাচ্ছিল। আর আসল যে গাও হাওমিং সেই মূলত লিনকে ধরে ফেলেছিল। এতে লিন খুব রেগে যায় আর বলে, তোমাকে যেভাবে কাজটা করতে বলেছিলাম তুমি সেইভাবে কাজটা করতে পারোনি, যে টাকা তোমাকে দিয়েছি সেটা ফিরিয়ে দাও। কিন্তু গাও হামিং ওখান থেকে চলে যায়। এরপরে ও আবারও এই ছেলেটির পাশে এসে বসে, একে পটানোর আরও চেষ্টা করে, আর তখনই জানতে পারে এই ছেলেটি আসলে ম্যারিড এবং এ আসল গাও হামিং নয়, এর নাম অন্য কিছু। তখন অবাক হয়ে যায় লিন আর বলে, এতক্ষণ তাহলে আমি একটা ফালতু লোকের পিছনে আমার সময় দিলাম। ও খুব রেগে মেগে চলে আসে। তখন ওর ফ্রেন্ড ওকে নিয়ে যায় একটা দোকানে, আর তারপরে ওর ফ্রেন্ড বলে, আগামীকাল আমার একটা ব্লাইন্ড ডেট আছে, আমার ফ্যামিলি থেকেই ঠিক করা হয়েছে, আমি যেতে চাই না। প্লিজ লিন, তুমি আমার হয়ে একটু ওই ব্লাইন্ড ডেটটায় চলে যেও আর ছেলেটাকে বানচাল করে দিও। এরপরে ও বাড়িতে আসে, এসে ওর বাবা মায়ের ছবি দেখে, মানে ও তো আর জানে না উপন্যাসে কে ওর বাবা মা। এবার পরের দিন ওর বান্ধবীর ওই ব্লাইন্ড ডেটটা ক্যান্সেল করে দেওয়ার জন্য সোজা জু মেংমেং সেজে চলে আসে। আর ব্লাইন্ড ডেটটা গাও হাওমিং এর সঙ্গেই হওয়ার কথা ছিল। যাই হোক, লিন এসে বলে, আবার তুমি এখানে? তখন হাইমিং ওকে বলে, হ্যাঁ, কিন্তু আপনি কি জু মেংমেং? ও তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আমার নাম জু মেংমেং, আমার সঙ্গে আপনার ব্লাইন্ড ডেট ফিক্স করা হয়েছে, মনে হয় ভাগ্য আমাদের বারবার একত্রিত করছে। এরপরে লিন এমন অনেক বাজে বাজে ব্যবহার করতে থাকে যাতে এই ছেলেটা ওর প্রতি বিরক্ত হয়ে যায়, যাতে এই ব্লাইন্ড ডেটটা ক্যান্সেল হয়ে যায়। কারণ জু মেংমেং তো এটাই চেয়েছিল যাতে ব্লাইন্ড ডেটটা নষ্ট হয়ে যায়। জু মেংমেং অন্য কাউকে বিয়ে করতে চায় না, কারণ জু মেংমেং মনে মনে তিহান নামের একটা ছেলেকে অনেক পছন্দ করে। লিন এখন বিভিন্নভাবে নিজের পা নাড়াতে থাকে। তারপরে হাইমিংকে এটাও বলে যে, আসলে জানো আমার একটা ছেলের সঙ্গে সম্পর্ক আছে আর আমি প্রেগনেন্ট, তারপরেও কি তুমি আমাকে বিয়ে করতে চাও? হাইমিং ওকে বলে, এসবে কোনো কিছুতে ঝামেলা নেই, আমি তোমাকে তুমি যেভাবেই আছো ওভাবেই মেনে নিব। কিন্তু তখন লিন ওকে বলে, তবে আমার সমস্যা আছে, আমার তোমাকে একদম পছন্দ হয়নি, তুমি আর আমি একসঙ্গে যাই না, তাই আমি এই ডেটটা ক্যান্সেল করে চলে যাচ্ছি। একটু পরে আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমার দেখা করার কথা আছে, আর তাই তুমি আমাকে আর প্লিজ ডিস্টার্ব করবে না। এটা বলে ও যখন চলেই যাচ্ছিল তখন হাইমিংয়ের কাছে একটা কল এসেছিল। ও ওই কলটা ধরে বলছিল, হ্যাঁ আপনি বলুন, কে বলছেন? আমি গাও হাউমিং বলছি। সাথে সাথে এই নামটা শুনেই ঘুরে দাঁড়িয়ে যায় লিন। লিন বলে, কি? এই ছেলেটার নাম গাও হাওমিং? এত বড় একটা সুযোগ পেয়ে আমি বানচাল
ক্যান্সেল করে ফেললাম? আমাকে তো একেই পটাতে হবে। আমি যাকে খুঁজে বেড়াচ্ছি সে তো আমার সামনেই আছে। এটা বলে ও সোজা আবার গাও হাউমিংয়ের সামনে আসে আর ওকে পটানোর চেষ্টা করে আর বলে, দেখো একটু আগে আমি যেসব কথা বলেছি যে আমার বয়ফ্রেন্ড আছে, আমি প্রেগনেন্ট, এসব মিথ্যা কথা। আমি তোমাকে পছন্দ করি, আমার অনেক পছন্দ হয়েছে তোমাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই। গাও হাউমিং তখন ওর এইসব কথা শুনে বুঝতে পারে যে এই মেয়েটা অন্য কিছু বোঝাতে চাইছে। গাও হাউমিং তখন বলে, আমি আসলে জানি যে আপনার নাম জু মিংমিং নয়, কারণ সেদিন পার্টিতে আমাদের দেখা হয়েছিল। লিন তখন বলে, আপনি ঠিকই বলেছেন, আমার নাম আসলে লিন হুয়ান আর। তখন গাও হাউমিং বলে, ঠিক আছে, আমাদের আর কখনো দেখা না হোক, আমি সেটাই চাই। এটা বলে গাও হাউমিং চলে যায়। লিনের কাছে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেম ওকে জানান দেয় আর বলে, গাও হাউমিংয়ে তোমার প্রতি এখন ভালো লাগাটা কমতে শুরু করেছে, মানে মাইনাসে চলে যাচ্ছে। যেভাবেই হোক ওকে পটানোর চেষ্টা করো, আর তা না হলে তুমি কখনোই রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না। লিন পড়ে গিয়েছে একটা মহা বিপদে। এই ছেলেকেই ওকে ফাঁসাতে হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আর তাই ও নতুন নতুন অভিনব পন্থা আবিষ্কার করতে শুরু করে। বিভিন্ন জায়গায় গিয়ে ও ওকে পটানোর চেষ্টা করে, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। সেদিন ও রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, রাস্তায় ও একটা খরগোশ পড়ে থাকতে দেখে। তখনই ওর মনে পড়ে যায় ও যেদিন লাইভ করছিল ওর ওই অপোজিট মেয়েটার উদ্দেশ্যে, ওই মেয়েটি বলেছিল যে ছেলেরা তেমন মেয়েদেরকে পছন্দ করে যারা বিভিন্ন পোষা প্রাণী পালতে পছন্দ করে। তাই ও রাস্তা থেকে একটা খরগোশ তুলে নিয়েছিল। তখনই ওর হাইমিং এর সঙ্গে দেখা হয়ে যায়। ও হাইমিংকে খুব আদর করে বলে যে, দেখো আমি এই খরগোশটা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। আমার তো খরগোশটা দেখলে আবার মনের মধ্যে কেমন করে, এটা কত কিউট। এটা বলে ও হাইমিং এর দিকে ওটা এগিয়ে দিচ্ছিল, কিন্তু হাইমিং এর তখনই অ্যালার্জি শুরু হয়ে যায় আর ও হিসকে দিতে শুরু করে। ও তখন দ্রুত করে ওর পকেট থেকে একটা টিস্যু বের করে আর সেটা হাইমিং এর উদ্দেশ্যে এগিয়ে দেয়। হাইমিং ওই টিস্যুর বক্সটা খুলে দেখে আসলে এটা একটা প্যাড ছিল। হাইমিং ওর দিকে তাকিয়ে বলে, এইটা তোমার টিস্যু? ও তো অবাক হয়ে গিয়েছে, ওর পকেটের ভিতরে এটা কোথা থেকে এলো। আর হাইমিংকে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এটা দেখার পরে ওর রিয়াকশনটা ঠিক কেমন হয়ে দাঁড়িয়েছে। ও প্যাডটাকে ভাঁজ করে তারপরে আবার ওটা দিয়ে দেয় লিনের হাতে আর বলে, যতবার আমাদের দেখা হয়েছে খুব ঝামেলায় পড়ে গিয়েছি বারবার, আমি চাই আমাদের আর দেখা না হোক। ও বোঝানোর চেষ্টা করে যে আসলে আমি এটা মিন করিনি, এটা আমার পাখিটা কিভাবে এলো সেটাও আমি জানি না। তখনই সিস্টেমের কাছ থেকে ওটা জানতে পারে ও যে সিস্টেমই ওর পকেটে তখন প্যাডটা রেখে দিয়েছিল। আসলে সিস্টেমের অনেক অলৌকিক ক্ষমতা আছে, তো এজন্য ওর পকেটের ভিতরে টিস্যুর পরিবর্তে এরকম প্যাডও রেখে দিয়েছে। যাই হোক, এবার ওর সিস্টেমের প্রতি খুবই বিরক্ত হয়ে যায়। আর এদিকে ওর প্রতি আরও বেশি বিরক্ত হয়ে গিয়েছিল হাইমিং। হাইমিং বলে, এই মেয়েটা আমাকে জ্বালিয়ে মারছে, কিন্তু ও যে প্যাডটা আমার হাতে দিয়েছিল সেটা অনেক সুন্দর ছিল, অনেক নরম। এর জন্য ও একটা স্টেশনারি দোকানে আছে আর এখান থেকে অনেক ধরনের প্যাড কিনতে শুরু করে। আসলে কাও হাউমিং যে কোম্পানির সিইও, ওটা একটা স্যানিটারি ন্যাপকিন রিলেটেড কোম্পানি, মানে ওরা স্যানিটারি ন্যাপকিন প্রস্তুত করে। এদিকে আমরা লিনকে দেখতে পাই, সিস্টেম ওকে শাস্তিস্বরূপ বাথরুম পরিষ্কারের দায়িত্ব দিয়েছিল, কারণ ও এখনো পর্যন্ত গাও হাউমিংকে পটাতে পারেনি। যদি ও আর কিছুদিনের ভিতরে পটাতে না পারে তাহলে ওকে এভাবেই শাস্তি দেওয়া হবে। ও তো খুবই রেগে গিয়েছিল যে এরকম একটা খারাপ কাজে ওকে পানিশ করা হলো, কিন্তু কি আর করা যাবে, ওই বাথরুমই পরিষ্কার করতে থাকে। বাথরুম পরিষ্কার করার পরে ও হাঁপিয়ে যায় আর বলে, এই গাও হাউমিংকে আমাকে যেভাবেই হোক পটাতে হবে। এরপরে সিস্টেম ওকে নতুন আরো একটা কাজ দেয়, আর এবারের কাজটা হলো ওকে লিতাও কোম্পানিতে যেভাবেই হোক চাকরি নিতে হবে। আর এই লিতাও কোম্পানির সিইও হলো মূলত গাও হাউমিং। তো গাও হাউমিং জীবনেও তো ওকে চাকরিতে নিবে বলে মনে হয় না, কারণ গাও হাউমিং এর সঙ্গে ওর যতবার দেখা হয়েছে কিছু না কিছু ঘটনা ঘটে গিয়েছে। গাও হাউমিং যখন ওর সিভিটা দেখে তখন আগেই বলে যে এই মেয়েটার ইন্টারভিউ আমিই নিব, যে কেন সে আমার কোম্পানিতে কাজ করতে চায়। তো যখন ওর ইন্টারভিউ শুরু হয়েছিল তখনই গাও হাউমিং এখানে এসে উপস্থিত হয় আর বলে, দেখুন মিস লিন, আমাদের অনেকবারই দেখা হয়েছে আর যতবার আমাদের দেখা হয়েছে কোনো না কোনো ঝামেলা হয়েছে, আর এরকম একটা ট্রাভেল মেকারকে কখনোই আমি আমার কোম্পানিতে কাজ করতে নিব না। এটা বলে ওকে রিজেক্ট করে দেয়। কিন্তু এতে লিনের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ ও যদি এখানে কাজ করতে না পারে তাহলে ওকে আবার পানিশমেন্ট দেওয়া হবে। যাই হোক, ও তো হাল ছাড়বে না। ও আবারও বোঝানোর জন্য সোজা হাইমিং এর অফিস পর্যন্ত আসতে থাকে। হাইমিং তখন ওকে বলে, আমি জানি যে কাজটা তোমার দরকার, কিন্তু কাজটা কিসের জন্য তোমার দরকার, টাকার জন্য নাকি তোমার অন্য কোনো মোটিভ আছে? ও তখন বলে, টাকার জন্য, এছাড়া আবার অন্য কি মোটিভ থাকবে?
গাও হাওমিং তখন ওকে বলে, এই কাজটা আমি তোমাকে দিব না, তবে আমি তোমার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হলো তুমি সেদিন যে প্যাডটা আমার হাতে দিয়েছিলে সেটা কোন ব্র্যান্ডের ছিল। লিন তখন বলে, আচ্ছা তো ওই প্যাডটা আপনার খুব পছন্দ হয়েছে, ঠিক আছে, মনে হয় আমার ব্যাগে আরও আছে, আমি আপনাকে এক্ষুনি দিচ্ছি। এটা বলেও নিজের ব্যাগে খুঁজতে শুরু করে, কিন্তু না, ওর ব্যাগে আর একটাও প্যাড অবশিষ্ট ছিল না। ও তখন গাও হাওমিং এর কাছে একটা উল্টো প্যাড চায়। গাও হাওমিং তখন ওর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরে ও বাইরে আসে এবং স্টাফদের কাছে যায়, কারণ যেহেতু এটা একটা স্যানিটারি ন্যাপকিন রিলেটেড কোম্পানি, কিন্তু সবাই আসলে খুবই লজ্জায় পড়ে গিয়েছিল ওর কথা শুনে, কারণ সময়টা 1999 সাল, পিরিয়ড নিয়ে মানুষ তখন একটু চুপচাপ, একটু অকওয়ার্ড ফিল করতো আর কি। কিন্তু ওর কাছে তখন একটা স্যানিটারি ন্যাপকিন নিয়ে হাজির হয়ে যায় গাও হাওমিং। এর জন্যই মূলত গাও হাওমিংকে স্যানিটারি ন্যাপকিন কিং বলা হয়। মানুষ তো গার্লফ্রেন্ডকে বা পছন্দের মানুষকে গোলাপ ফুল উপহার দেয়, আর ওকে গাও হাওমিং একটা ন্যাপকিন উপহার দিল। যাই হোক, এখন গাও হাওমিং এর আবার এই মেয়েটির প্রতি ভালো লাগাটা বাড়তে শুরু করেছে। মানে -100 হয়ে গিয়েছিল, সেখান থেকে এখন -50-এ চলে এসেছে। যাই হোক, ও এবার বাসায় আসে আর ভাবতে থাকে যে ওকে যেভাবেই হোক ওই কোম্পানিতে জয়েন করতেই হবে। তখন ওর ফ্রেন্ড ওকে বলে, এই দেখ একটা ইনভাইটেশন কার্ড, চল আজকে আমরা ওই ইনভাইটেশনে যাই, যেখানে গাও হাওমিং এর বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি নিয়ে কোনো একটা শো হচ্ছে আর কি। এখানে আমাদের নতুন একটা সাইড নায়িকাকে দেখানো হয়। এই মেয়েটির নাম হলো ওয়ানজুন। এই অঞ্জুন আবার গাও হাওমিং এর বাবার বন্ধুর মেয়ে, এবং গাও হাওমিং এর বাবা চায় এই অঞ্জুন নামের মেয়েটার সঙ্গে গাও হাওমিং এর বিয়ে দিতে। আর এদিকে আমরা আবার লিনকে দেখতে পাই, ও দ্রুত করে এই ফাংশনের উদ্দেশ্যে চলে এসেছিল, এবং ও এই ফাংশনে পৌঁছেও গিয়েছে। ততক্ষণে ফাংশন স্টার্ট হয়ে গিয়েছে। এদিকে গাও হাওমিং এর বাবা গাও হাওমিং এর সঙ্গে অঞ্জুনের পরিচয় করিয়ে দেয়, ওদের একসঙ্গে টাইম কাটাতে বলে। ওদিকে আমরা একে দ্রুত করে তাড়াহুড়ো করে আসতে দেখি, এবং এতক্ষণে লিন কোনো মেকআপ পর্যন্ত নেয়নি। তো একটা অষ্টমে এসেও যখন মেকআপ নিচ্ছিল, তখন আড়াল থেকেও গাও হাওমিং এর বাবা এবং মায়ের কথোপকথন শুনতে পায়, যেখানে হাওমিং এর বাবা বলছিল, আমাদের ছেলে যদি অঞ্জনকে বিয়ে করে তাহলে আমাদের বিজনেসটা আরো বড় হবে। কিন্তু ওর মা তখন বলছিল, হাইমিং যদি এই বিয়েটা করতে না চায় তাহলে জোর করে তো আর হাইমিং এর সঙ্গে অঞ্জনের বিয়ে আমরা দিতে পারি না। তখন হাইমিং এখানে আসে, আর হাইমিং ওর বাবাকে চেয়ারম্যান বলে ডাকছিল, তার মানে হাইমিং এর ওর বাবার সঙ্গে সম্পর্কটা খুবই খারাপ, এবং হাইমিং ওর বাবার কোনো কথাই শোনে না, তাই ও অঞ্জনকেও বিয়ে করতে চায় না, কারণ অঞ্জন নামের এই মেয়েটাকে ওর তো একেবারেই পছন্দ নয়। তবে অঞ্জন ওর সঙ্গে অনেক রকম ন্যাকামি করতে থাকে। ঠিক তখনই এখানে চলে আসে লিন, আর লিন অপর পাশ থেকে হাত ধরে ফেলে হাইমিং এর আর বলে, আরে হানি, আমি তো অনেকক্ষণ ধরেই তোমাকে খুঁজছি। এতে অঞ্জন বলে, এই মেয়েটা আবার কে? লিন তখন বলে, হাই, আমি হলাম গাও হাওমিং এর গার্লফ্রেন্ড। এরপরে ও হাওমিংকে ওখান থেকে টেনে নিয়ে বাইরে চলে আসে, মূলত হাওমিংকেও বাঁচিয়ে দিল। হাওমিং বলে যে, তুমি এটা কেন করলে? ও তখন বলে, কারণ আমি চাই না তুমি যাকে পছন্দ করো না তাকে তোমাকে বিয়ে করতে হোক। চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিচ্ছি বলে নিজের স্কুটিতে ওকে তুলে নেয়। যদিও প্রথম দিকে ভালো চালালেও একটা সাইকেলওয়ালার সঙ্গে রাস্তার মাঝখানে ও গাড়িটা মেরে দিয়েছিল। তখন ওর গাড়ি থেকে নেমে পড়ে হাওমিং আর বলে, এভাবে চালালে দুজনেই মারা পড়বো, বরং আমি চালাচ্ছি। এটা বলে গাড়ি চালিয়ে ও চলে আসে। আর এখন দেখা যায় যে গাও হাওমিং এর আবার লিনের প্রতি ভালোবাসাটা বা ভালো লাগাটা আরও একটু বেড়ে চলেছে। এটা দেখে খুবই খুশি হয়ে যায় লিন, কারণ লিন এটাই চাচ্ছিল, আস্তে আস্তে এটাকে যদি ভালোবাসায় পরিণত করা যায় তাহলে ও দ্রুত বাড়িতে ফিরে যেতে পারবে। এরপরে ও পড়াশোনা করতে শুরু করে দেয়, কারণ ওকে ইউ চেং নামের একটা কোম্পানিতে আগে জয়েন করতে হবে, তারপরে ও লিতাও কোম্পানিতে অলরেডি জয়েন করতে পারবে। সাথে সাথে ওকে একটা গিফট বক্স পাঠিয়ে দেয় সিস্টেম, আর বলে, তুমি যেহেতু অনেক পরিশ্রম করছো একটা কোম্পানিতে জয়েন করার জন্য, তাই তোমাকে কোনো চাকরির পরীক্ষা ছাড়াই আমি ওই কোম্পানিতে জয়েন করা উপহার দিচ্ছি। হুট করে ও নিজের বাসা থেকে দেখতে পায় যে ও একটা কোম্পানির ভিতরে চলে এসেছে, কিন্তু একটু আগেও না ও বাসায় বসে পড়ছিল, তাহলে হুট করে এই কোম্পানির ভিতরে কিভাবে চলে এলো? এই কোম্পানির নাম হলো উশেং কোম্পানি। তো এই উশেং কোম্পানি আবার লিতাও কোম্পানির সঙ্গে একজোট হয়ে কাজ করার চেষ্টা করছে। ও যদি এই উশেং কোম্পানিতে কাজ করতে পারে তাহলে লিতাও কোম্পানিতেও ও খুব সহজেই জয়েন করতে পারবে। যাই হোক, এখনও বুঝতে পেরেছে যে এখানে একটু আজগবি ঘটনা ঘটে গিয়েছে, এবং ও এই কোম্পানিতে জয়েন করা এটা হচ্ছে সিস্টেমের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছে। তো এখানে জয়েন করার পরপরই ও একটু বসি ভাইব দেখাতে শুরু করে। তখন এখানকার ম্যানেজার বলে, তুমি এখানকার এমপ্লয়ি, গতকালই জয়েন করেছো, আর আজকেই তুমি এভাবে আমার সামনে বসে পড়ছো? তোমাকে যে কাজগুলো দিয়েছিলাম সেই কাজগুলো গিয়ে সম্পন্ন করো। এরপরে যখন ও নিজের অফিস রুমে আসে, তখন ওর একটা জুনিয়রের সঙ্গে দেখা হয়। সেই জুনিয়রের কাছ থেকে ও জানতে পারে যে ও নাকি গতকালই এই কোম্পানিতে জয়েন করেছে, এবং সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে সেটা হলো ওদের এই কোম্পানির বস বা সিইও। এই লোকটা আবার একটু অন্য কিসিমের মানুষ।
যাই হোক, এর মাথার ভিতরে আবার একটু ঝামেলাও আছে। তো এখানকার সমস্ত পরিবেশ সম্পর্কে বেশ অবগত হয়ে গিয়েছিল লিন। লিন কাজকর্ম শেষে সোজা শপিংয়ে বের হয় এবং ও অনেক কেনাকাটা করতে থাকে। জু মিংমিং তখন বলে, তুমি এত টাকা কেন খরচ করছো? তোমার কি মনে নেই যে তুমি প্রতি মাসে ও সাউজুকে কিছু কিছু টাকা বিদেশে পাঠিয়ে থাকো? কারণ ও সাউজু লন্ডনে এখন পড়াশোনা করছে এবং তার পড়াশোনার সমস্ত টিউশন ফিস তো তুমিই বহন করো। এই কথা শুনে তো মাথায় বাঁশ ভেঙে পড়ে আবার লিনের। কারণ লিন নাকি অন্য একটা মানুষের পড়াশোনার খরচ চালায়, যে আবার তার বয়ফ্রেন্ড। লিন তখন বলে, কি? আমি ওর পড়াশোনার খরচ দিই প্রতি মাসে? মানে সিরিয়াসলি? জো মিংমিং তখন বলে, তোমার মাথায় কি গন্ডগোল হয়েছে? কেন তোমার মনে নেই ও সাহায্যকে তুমি সেই স্কুল জীবন অনেক পছন্দ করতে? তুমি তো ওকে অনেক ভালোবাসো। আর ও যখন লন্ডনে পড়াশোনা করতে গেল, ওর ফ্যামিলি তো অনেক গরিব, তাই তুমি নিজে অনেকগুলো চাকরি বাকরি করে প্রতি মাসে ওকে টাকা পাঠাতে। এই কথা শোনার পরে লিন বলে, আমি টাকা পাঠাতাম? আসলে আগের যে লিন এখানে ছিল এবং যার বডিতেও চলে এসেছে, সেই লিন ওই ওশাউচু নামের ছেলেটাকে অনেক ভালোবাসতো। কিন্তু এই লিন তো আর ওকে ভালোবাসে না। ওর বান্ধবী তখন বলে, তুমি কি ওশাউচুকে ভুলে গিয়েছো নাকি? ও তখন ওর বান্ধবীকে বলে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওশাউচুকে আমি টাকা পাঠিয়ে দেবো, কিন্তু এখন আমরা শপিং করব। মানে এই লিন নিজের পরিচয় রিভিল করতে পারবে না। ও যদি নিজের পরিচয় এখানে রিভিল করে দেয়, তাহলে ও কখনো রিয়েল ওয়ার্ল্ডে আর ফিরে যেতে পারবে না। এর জন্য ওর বান্ধবীর সঙ্গে ও হ্যাঁতে হ্যাঁ মিলায়। এদিকে আমাদের আবার হাইমিংকে দেখানো হয়। হাইমিং এসেছিল একটা শুটিং ক্লাবে। ও মূলত এখানে শুট প্র্যাকটিস করতো। সেখানেই আমরা ওর একটা বন্ধুকে দেখতে পাই। ওর বন্ধুর নাম হলো তিহান। আর এই ছেলেটিকেই মূলত জু মেংমেং পছন্দ করে। যাই হোক, পরদিন সকালবেলা আমরা দেখতে পাই লিন সোজা চলে এসেছিল লিতাও কোম্পানিতে দেখা করতে হাইমিংয়ের সঙ্গে। কিন্তু ওকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না, কারণ ওর কাছে ভিতরে প্রবেশ করার কোনো বই ছিল না। তাই ও ব্যর্থ হয়ে আবারও নিজের অফিসে ফিরে আসে এবং ওকে যে কাজগুলো দেওয়া হয়েছিল সেই কাজ দিয়ে ও সোজা ওর ম্যানেজারের কাছে যায়। ওর ম্যানেজার ওর সঙ্গে খুব বাজে ব্যবহার করে বলে, তোমাকে একটা আমি প্রপোজাল লিখতে বলেছিলাম, তুমি কি সেটা করেছো? লিতাও কোম্পানির সঙ্গে আমাদের ডিলটা ফাইনাল করতে হলে ওটাকে ভালোভাবে সম্পন্ন করতে হবে, যাও ওটা গিয়ে লিখে ফেলো। তখনই ওর মনে পড়ে উপন্যাসে ওই এই প্রপোজালের কথাটা পড়েছিল। আর যেটা পছন্দ হবে হাইমিংয়ে সেই অনুযায়ী ও একটা প্রপোজাল লিখে ফেলে। ভাগ্যিস উপন্যাসটাও ভালো করে পড়েছিল, আর তা না হলে কি যে সর্বনাশ হয়েছে। তো হাইমিংয়ের পছন্দ হবে এরকম একটা রিসার্চ প্রপোজালও লিখে সোজা ওর ম্যানেজারকে দেখায়। আর ওর ম্যানেজার বলে, এত দ্রুত হয়ে গেল? ম্যানেজার ওর এই প্রপোজালটা দেখে ভীষণই খুশি হয়ে গিয়েছিল। ম্যানেজার ওকে বলে, তুমি গিয়ে ওয়েট করো। এরপরে ও ম্যানেজারের দিকে বারবার তাকিয়ে থাকে, কারণ এই রিসার্চ প্রপোজালটা যদি ম্যানেজার নিয়ে যায় লিতাও কোম্পানিতে, তাহলে ওর সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ও ম্যানেজারকে এসে বলে, দেখুন প্রপোজালটা আমি লিখেছি, এটা আমি খুব ভালো করে লিতাও কোম্পানিকে বোঝাতে পারবো, তাই আপনার যদি ওদের সাথে ডিল করতেই হয় তাহলে আমার কাছে এটা দিন, আমি নিজে লিতাও কোম্পানিতে ওটা নিয়ে যাচ্ছি। আমি থাকতে আপনি ম্যানেজার হয়ে কেন তাদের সঙ্গে ডিল করতে যাবেন? আমি এখানে এমপ্লয়ি, আমি এটা নিয়ে যাচ্ছি, আপনি একদম চিন্তা করবেন না, আমি ডিল ফাইনাল করে তবেই ফিরে আসবো। ম্যানেজার তখন বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকেই ভরসা করছি, তোমার উপরেই ভরসা করে আমি এই ডিলটা তোমার হাতেই দিচ্ছি। এরপরে ও সোজা আবারও লিতাও কোম্পানিতে আসে, কিন্তু ওকে কোনোভাবেই ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না, বরং সিকিউরিটি গার্ড এসে ওকে সরিয়ে দেয়। এতে ওর মেজাজটা খুবই খারাপ হয়ে যায়। কেন ওকে লিতাও কোম্পানিতে ঢুকতে দেওয়া হচ্ছে না? ওকে যেভাবেই হোক ঢুকতেই হবে। এজন্য ও বিভিন্ন বেশ নিতে থাকে। আর এবার ও একটা ফরেনার সেজে এসেছিল, কিন্তু ও ধরা পড়বে না একদম হাউমিং এর কাছেই ধরাটা পড়ে গিয়েছিল। আর হাউমিং ওকে এখান থেকে বের করে দেয়। এরপরে হাউমিং একটা কাজ নিয়ে ভীষণ চিন্তিত ছিল, আর ও একটা মিটিংয়ে বসেছিল। ঠিক তখনই দেখা যায় যে দড়ি বেয়ে ওর এই অফিসের সামনে এসে হাজির হয়ে গিয়েছে লিন। লিন বলে, আমাকে একটু ভিতরের দিকে টেনে নিন। এরপরে লিন ওর প্রতি খুবই রাগ করে আর বলে, তুমি কি হলিউড পেয়েছো নাকি? এটা এভাবে কেন এসেছো? ও তখন বলে, তাহলে আপনি তো আমার রিসার্চ প্রপোজালটা দেখবেন না? আমি একটা রিসার্চ প্রপোজাল নিয়ে এসেছি, অন্তত এটা পড়ে তো দেখবেন, তারপরে ভাবেন কাজ করবেন কিনা। এটা বলে ওর ফাইলটা রেখেও চলে যায়। আর এই প্রপোজালটা দেখে সত্যি খুবই পছন্দ হয়ে যায় হাইমিংয়ের। এদিকে লিন বসে বসে ওয়েট করছিল যে কোনো মুহূর্তে হাইমিং ওর কোম্পানিতে চলে আসতে পারে, কারণ ও যে রিসার্চ প্রপোজালটা লিখেছে সেটা হাইমিং এর পছন্দ হবেই হবে। তাই ও একটু বসে বসে ওয়েট করছিল কখন হাইমিং এখানে আসবে। সেদিন হাইমিং আসে না, ওর ফ্রেন্ডের সঙ্গে খেতে গিয়েছিল। তখনই ও সাউজু ফোন দেয়। আর এই প্রথম আমাদের সেই ও সাউজুকে দেখানো হয়, যে এখন লন্ডনে পড়াশোনা করছে এবং যার নাকি লিনের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক আছে। ও সাউজু ওকে বলছিল, বেবি আমি তোমাকে অনেক মিস করছি, তুমি আমার জন্য কত কষ্ট করেই না টাকা পয়সা জমাচ্ছ, কিন্তু এই মাসের টাকাটা তো দিলে না। ও তখন ও সাহায্যকে বলে, তোর লজ্জা করে না? তুই আমার কাছ থেকে টাকা নিয়ে পড়িস, আবার আমাকে এভাবে মিষ্টি মিষ্টি কথা শোনাস। কিন্তু আসলে এইভাবে তো কথা বলা যাবে না।
কারণ আগেকার লিন তো এভাবে কথা বলতো না। এবার ওষা হচ্ছে একটু ঘাবড়ে যায় যে লিন কি তাহলে চেঞ্জ হয়ে গিয়েছে। তখনই লিন বুঝতে পারে যে আমি যদি এভাবে কথা বলি তাহলে সিস্টেম আমাকে কখনোই আমার দুনিয়ায় ফেরত পাঠাবে না, তাই আমাকে ভালো করে কথা বলতে হবে। তাই ও ওষা হচ্ছুকে বলে, বেবি তুমি আমার কথায় কিছু মনে করো না, আমি 1 মাসের ভিতরেই তোমার টাকা পাঠিয়ে দেবো, ঠিক আছে? এটা বলে সম্পর্কটা ভালো করে নিয়ে ফোনটা কেটে দেয়। কিন্তু লিনকে দেখে বোঝাই যাচ্ছিল যে এই ঔষধের সঙ্গে কথা বলে কতটা বিরক্ত হয়েছে। পরদিন ও যখন লিতাও কোম্পানির সামনে দিয়ে যাচ্ছিল তখন বিলবোর্ডে ও দেখতে পায় ও যে প্রপোজালটা লিখেছে সেই সব নোট ওখানে ঝুলিয়ে দেওয়া আছে। আর তার মানে হলো এই লিতাও কোম্পানি নিজেরা দাবি করছে ওই প্রপোজালটা নাকি তারাই লিখেছে। এতে ওর খুবই রাগ হয়ে যায়। এদিকে আমরা দেখতে পাই একটা ম্যাগাজিন পাবলিশ হয়েছিল আর যেখানে ছবি আছে ওয়ানজুনের এবং হাইমিংয়ের। আর এটা মূলত হাইমিংয়ের বাবাই করেছে। হাইমিংয়ের বাবা চাচ্ছে যেভাবেই হোক অঞ্জনের সঙ্গে হাইমিংয়ের বিয়েটা দিয়ে দিতে। এরপরে দেখতে পাই যে লিতাও কোম্পানির ওই সিইও মানে হাইমিং সোজা ইয়নচেং কোম্পানিতে চলে এসেছে তাদের সঙ্গে ডিল করবে বলে। আর এটা খুব ভালো করেই লিন জানতো যে একদিন হাইমিং তাদের কোম্পানিতে আসবে আর ডিলটাও করবে। আর এতে সত্যি সত্যি লিনের বস লিনের উপরে খুবই খুশি হয়েছিল, কারণ ওর ওই প্রপোজালটার জন্যই মূলত হাইমিং রাজি হয়েছে এখানে কাজ করতে। তো এখন হাইমিং লিনকে বলে যে আমি তোমার সঙ্গে কাজ করতে চাই, তুমি আগামীকাল আমার অফিসে চলে এসো। ও তখন মনে মনে বলে এটাই তো আমি চাচ্ছিলাম, কারণ হাইমিংকে এবার আমি পটাতে পারবো। কিন্তু ভালো খবরের সাথে সাথে তখন একটা খারাপ খবরও এসেছিল, আর সেটা হলো অঞ্জন সোজা চলে এসেছে লিনদের কোম্পানিতে এবং লিনের বসকে এসে বলে, দেখো আমার কথা মতো যদি তুমি কাজ না করো তাহলে আমি তোমাকে মানে তোমার এই কোম্পানি কিন্তু বন্ধও করে দিতে পারি। আসলে অঞ্জনের বাবা ছিল অনেক বড় একজন বিজনেসম্যান এবং লিনদের এই যে ছোট্ট কোম্পানি এই কোম্পানির সঙ্গে ও ডিল করার জন্য এসেছিল। তবে ডিল করার একটাই শর্ত ছিল, আর সেটা হলো লিনকে এই কোম্পানি থেকে বহিষ্কার করতে হবে। কিন্তু এটা তো কোনোভাবেই লিনের বস চাইবে না। লিনের বস বলে, কিন্তু লিন তো সদ্য এখানে জয়েন করেছে আর লিনের কারণেই আমরা লিতাও কোম্পানির সঙ্গে ডিল করতে পেরেছি, তাহলে ওকে কেন আমরা ছেড়ে দিব? সরি মিস, আমরা এটা করতে পারবো না। এদিকে লিন বলে, শোনো অঞ্জুন, তুমি যদি মনে করো যে তুমি আমাকে তোমার ওই যে লুতুপুতু ভাইয়ের সাথে থাকতে দিবে না, তার মানে হলো হাইমিংয়ের সঙ্গে তুমি আমাকে সহ্য করতে পারছো না আর তাই তুমি আমাকে এখানে বহিষ্কার করতে এসেছো, তাহলে তুমি ভুল ভাবছো। কারণ আমাকে যদি তুমি এখান থেকে বাদ দাও তারপরেও হাইমিং কিন্তু ঠিকই আমাকে তার কোম্পানিতে কাজে নেবে, কারণ আমি অনেক ভালো একটা রিসার্চ প্রপোজাল লিখেছি। আর এখন তুমি ভেবে দেখো তুমি কি করবে। তুমি আমার পিছনে না লেগে বরং নিজের দিকে একটু তাকাও। এবং আমরা লিনের বসকে দেখতে পাই, লিনের বসও তো কোনোভাবেই লিনকে এখান থেকে বহিষ্কার করবে না, কারণ লিন হলো সোনার ডিম পাড়া হাঁস। সে একটা প্রপোজাল লিখেই লিতাও কোম্পানির সঙ্গে এভাবে চুক্তিতে চলে যেতে পারলো, যেটা ওর বস চাচ্ছিল। এরপর দিন লিন সোজা সেজে গুজে লিতাও কোম্পানিতে চলে আসে, কারণ আজকে ওদের ওই বিজনেস ডিলের ব্যাপারে কিছু কথা বলার আছে। ও এখানে এসে দেখছিল হাইমিং ঠিক কী কী জিনিস পছন্দ করে। ও এখানে একটা লেটেস্ট মডেলের ওয়ার বিমান দেখছিল। ঠিক সেই টাইমে ওর সিস্টেম ওকে একটা মেসেজ দেয়, আর সেটা হলো সিস্টেম ওকে বলেছে এই মুহূর্তে তোমার জন্য একটা গিফট আছে, এই গিফটটা কাজে লাগিও। লিন তখন বলে, আবার কোন গিফট? আগের মতো আবার প্যাড ধরিয়ে দিও না। এরপরে ও দেখতে পাই সামনে একটা সুপার গ্লু। ও তখন বলে, এই সুপার গ্লু গিফট দিয়ে আমি কি করব? ওই সুপার গ্লু থেকে তখন একটানা আঠা এসে সোজা ওর শার্টে লেগে যায়, মানে ও যে জিন্সটা পরে এসেছিল সেখানে। ও সিস্টেমকে বলে, তুমি কি পাগল নাকি? এটা এখন আমি কিভাবে তুলবো? ও কিছু একটা খুঁজছিল যাতে এটা বুঝতে পারে। ঠিক তখনই হাইমিং এখানে চলে আসে আর ও ঘুরে দাঁড়িয়েছিল, ফলে হাইমিং এর সঙ্গে ওর জামা পুরোপুরিভাবে আটকে গিয়েছিল। এবার হাইমিং অনেক টানাটানি করার পরে নিজের শার্ট খুলতে শুরু করে। ও তখন লজ্জা পেতে শুরু করে, কারণ হাইমিং এর বডির দিকে তাকিয়ে ওর সত্যি খুবই লজ্জা হচ্ছিল। লিন তখন হাইমিংকে বলে, দাঁড়ান, এভাবে নয়, বরং আমরা যদি কাঁচি দিয়ে এটা কেটে ফেলি তাহলে বরং ভালো হবে, আপনার শার্ট খোলার কোনো প্রয়োজন নেই। হাইমিং বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে হাইমিং ওকে এক প্রকার জড়িয়ে ধরেই সোজা বাহিরে নিয়ে আসে। সবাই তো এখানে অবাক হয়ে গিয়েছিল যে হাইমিং এভাবে জড়িয়ে ধরেই বা কেন লিনকে নিয়ে যাচ্ছে। হাইমিং এবার সোজা ওকে রিসেপশনে নিয়ে আসে আর ওখানে এসে একটা কাঁচি চায়। এরপরে কাঁচিটা নিয়ে ও প্রথমে তো কাটছিল, কিন্তু ও ভালো করে কাটতে পারছিল না দেখে লিন বলে, কাঁচিটা আপনি আমার কাছে দিন। এরপরে লিন ওটা কাটতে শুরু করে আর ওখান থেকে জামার যে অংশটা কেটেছিল সেটা হার্ট শেপের মতো হয়ে গিয়েছিল। লিন তখন বলে, বাহ, এটা তো দেখতে একদম হার্ট শেপের মতো লাগছে। এই কথা শুনে হাইমিং ওর দিকে তাকিয়ে পড়লে ও চুপ হয়ে যায় আর বলে, সরি সরি, আসলে আমার জন্য আপনার মূল্যবান শার্টটা এইভাবে নষ্ট হয়ে গেল। হাইমিং তখন বলে, যতবারই তোমার সঙ্গে দেখা হয়েছে ততবারই কিছু না কিছু হয়েছে। যাক, এরপরে ও যখন হেঁটে আসছিল তখন ওর মুখে একটা আমরা হাসি দেখতে পাই, তার মানে হাইমিংয়ের কিন্তু মনে মনে একটু লাড্ডু ফুটছে। যাই হোক, অফিসের সবাই তো অবাক হয়ে গিয়েছে যে এদের ভিতরে কাহিনীটা কি হলো। এরপরে যখন আমরা জকে দেখতে পাই, জ মূলত হাইমিংয়ের অ্যাসিস্ট্যান্ট।
সে এসে লিনকে বলে যে আপনি প্লিজ আমাদের কোম্পানি থেকে একটু দূরে থাকবেন, তাহলে মনে হয় আমার বসের সঙ্গে উল্টোপাল্টা হওয়াটা একটু কম হবে। তখন আবার নিজের মনের ভিতরেই একটা ঘন্টা বাজছিল লিনের। লিন মনে মনে হাসছিল, কিন্তু লিনের তখনই মনে পড়ে ও কী কাজ করতে এখানে এসেছে। সেই কাজটা সম্পন্ন না করলে ও অফিসে ফিরে গেলে তো ওকে অনেক বকাঝকা শুনতে হবে। এরপরে কাজ শেষে ও যখন বাইরে বের হয় তখনই ওর হাউমিংয়ের বাবার সঙ্গে দেখা হয়। হাউমিংয়ের বাবা ওকে গাড়িতে উঠতে বলে আর বলে তোমার সঙ্গে বিশেষ কিছু কথা। ওর হাইমিংয়ের বাবা ওকে বলে তুমি কত টাকা হলে আমার ছেলের পিছু ছেড়ে দিবে এটা বলো। লিন তখন বলে আমাকে মাত্র 5টা মাস দিন, তারপরে আপনার ছেলেকে ছেড়ে দিব। হাইমিংয়ের বাবা এতে অবাক হয়ে বলে 5 মাসে তুমি আমার ছেলের কি কি ক্ষতি করবে? এসব কথা না বলে তুমি এটা বলো যে কত টাকা দিলে তুমি আমার ছেলেকে ছাড়বে। তখন একটু চিন্তায় পড়ে যায় লিন আর মনে মনে বলে এই লোককে কিছুটা টাকা নিয়ে বিদায় করে দিই, না হলে এত কিছু এক্সপ্লেন করতে ভালো লাগছে না। এই বলে 5,000 টাকা চায়। হাইমিংয়ের বাবাকে 5 লাখ টাকা দেয়। ও সেই টাকাগুলো নিয়ে চলে আসে। হাইমিং ওর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জানতে পারে যে অনেকগুলো টাকা নিতে দেখা গিয়েছে লিনকে। সে আপনার বাবার কাছ থেকে এতগুলো টাকা নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে হাইমিং একটু চিন্তায় পড়ে যায় যে এই লিন আসলে করতেটা চাইছে কি। এরপরে হাইমিংয়ের বাবা আবার ঠিক করে অঞ্জনের সঙ্গে আজকে হাইমিং ডেট করতে যাবে। কথা মতো ও অঞ্জনের সঙ্গে ডেট করতে চলে আসে, তবে ওদের ভিতরে কি কথা হয়েছিল আমরা জানি না। যখন উপর থেকে নিচে আসছিল অঞ্জন, ওকে দেখতে খুব মন খারাপ মনে হচ্ছিল। নিচে এসে অঞ্জন হাইমিংয়ের অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে লিনের এবং হাইমিংয়ের ভিতরে কি কোনো সম্পর্ক আছে? তুমি আমাকে সত্য কথাটা বলো। তখন হাইমিংয়ের অ্যাসিস্ট্যান্ট বলে আমি আপনাকে সত্যটাই বলছি বলে কানে কানে কিছু কথা বলে অঞ্জনকে। অঞ্জন তখন বলে ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। এখন থেকে লিন আর হাইমিংয়ের ভিতরে কোনো কিছু হলেই তুমি আগে আমাকে জানাবে সেটা, ঠিক আছে? এটা বলে চলে যায়। এরপরে এই অ্যাসিস্ট্যান্ট আবার হাইমিংকে কল দিয়ে বলে বস আপনি যেভাবে বলতে বলেছিলেন আমি ঠিক সেভাবেই বলেছি। আসলে এগুলো হাইমিং প্ল্যান করছে এবং হাইমিংয়ের প্ল্যান কেউ জানে না। এই প্ল্যান হয়তো আরও বড়সড় কোনো প্ল্যান। তো যাই হোক, এরপরে হাইমিং সোজা দেখা করতে আসে লিনের সঙ্গে। লিন সেদিন একটা রেস্টুরেন্টে বসেছিল। হাইমিং এসে বলে তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, আমাদের ভিতরে হয়তো কিছু ভুল বোঝাবুঝি আছে, চলো কিছু খেতে খেতে কথা বলা যাক। এরপরে যখন ওরা অর্ডার দেবে তখন হাইমিংয়ের পছন্দের খাবারগুলো লিন অর্ডার করে। হাইমিং ওকে বলে তুমি কিভাবে জানো এই খাবারগুলো আমার পছন্দ? লিন তখন বলে আমি এমন অনেক কিছুই জানি, যেমন আমি মানুষের মন পড়তে জানি, এই মুহূর্তে আপনি কী ভাবছেন সেটাও আমি বলতে পারি। হাইমিং তখন বলে আচ্ছা ঠিক আছে, সেসব কথা না হয় পরে হবে, আগে আমি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে চাই। তুমি যে রিসার্চ প্রপোজালটা নিয়ে এসেছিলে, মূলত সেই প্রপোজাল কিন্তু আমি অনেক আগেই লিখেছিলাম। তুমি আসার আগে ঠিক 7টায় আমি সেই প্রপোজাল শেষ করেছিলাম। আর তাই তুমি হয়তো ভুল বুঝেছো যে তোমার রিসার্চ প্রপোজাল আমি কাজে লাগিয়েছি। আসলে সেটা নয়, বরং আমি আমার মতো করে আগেই একটা রিসার্চ প্রপোজাল বানিয়েছিলাম। আর আমি পরে দেখলাম তুমি যে রিসার্চ প্রপোজালটা বানিয়েছো সেটাও দেখতে হুবহু একই। তাই আমি তোমার সঙ্গে আজকে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে এসেছি। এখন তুমি কি আমার সঙ্গে থাকতে চাও? মানে আমার সঙ্গে কাজ করতে চাও? লিন তখন যেতে যেতে বলে ঠিক আছে, আপনি আজকে আমাকে আমার বাড়ির সামনে নামিয়ে দিন। পরবার কখনো আমাদের দেখা হলে তখন আমি বলব আপনাকে যে আমরা একসঙ্গে কাজ করব কিনা। এরপরে লিনকে যখন ও নামিয়ে দিয়েছিল তখন লিন একটা দোকানে এসে বসে আর হাইমিংও ওই দোকানেই আসে। আর এটা হাইমিং ইচ্ছা করেই এসেছিল, কারণ ও আজকে একটা কার্যসিদ্ধির জন্য লিনের পিছু নিয়েছে। তো লিনের অনেক কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। লিনের চুলে কিছু বেঁধেছিল, এটাও ছাড়াতে যাচ্ছিল, এরকম একটা ভঙ্গি করে ওর কাছাকাছি যায়। আর ঠিক সেই মুহূর্তে ওর অ্যাসিস্ট্যান্ট অনেকগুলো ছবি তুলে নেয় ওদের। আর এই ছবিগুলো মূলত হাইমিংয়ের কথা মতোই ওর অ্যাসিস্ট্যান্ট তুলেছে। এদিকে ওর বাবার মোটেও পছন্দ না যে তার ছেলে হাইমিং এভাবে লিনের পিছু পিছু ঘুরে বেড়াবে, কিন্তু ওর বাবাকে রাগান্বিত করার জন্য হাইমিং আরও বেশি করেই লিনের সঙ্গে ঘুরছিল। যেমন পরদিন ও লিনকে নিয়ে এক প্রকার ডেটেই বের হয়েছে। ওরা একটা জায়গায় এসেছে, জায়গাটা পার্কের মতো আর কি। যাই হোক, এখানে এসে কিভাবে শ্যুট করতে হয় সেটা আবার হাইমিং সুন্দর করে লিনকে শিখিয়ে দেয়। ও লিনের বেশ কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে আর লিন মনে মনে ভাবছে হাইমিং হয়তো ওর প্রেমে পড়ে গিয়েছে, যদিও হাইমিং মনে মনে অন্য কিছু করার চেষ্টা করছিল। এখন ওদের সবগুলো ছবি যখন তুলে নিয়েছিল ওর অ্যাসিস্ট্যান্ট, তখন হাইমিং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় এই ছবিগুলো দিয়ে একটা ম্যাগাজিন বের করো। তো ওর কথা মতো ওর অ্যাসিস্ট্যান্ট একটা ম্যাগাজিন বের করে। এই ম্যাগাজিন দেখার পরে হাইমিংয়ের বাবা যেমন রেগে যায়, লিন তেমন রেগে যায়। লিন ওর বান্ধবীকে বলে তুমি বিশ্বাস করো আমার এই বসের সঙ্গে আমার কোনো রকমের সম্পর্ক নেই, কিন্তু এই ম্যাগাজিন কেন বা কে বের করেছে আমি এটাই জানি না।
পরদিন যখন ও অফিসে আসে, অফিসে সবাই তো ওকে নিয়ে অনেক কানাঘুষা করতে থাকে। এমনকি ওর কাছে একটার পর একটা কলও আসতে থাকে। এই মুহূর্তে অঞ্জন ওকে কল দিয়ে বলে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, রোজ গার্ডেনে বিকালবেলা চলে আসবে। এবার ও তো অঞ্জনকে আর না করতে পারে না। এবার ও যখন কাজে বের হয়ে যাবে, ওর ম্যানেজার ওর দিকে হার্ট সাইন দেখিয়ে বলে, কংগ্রাচুলেশন, আমাদের ভিতর থেকেও যে কারোর প্রেম হয়েছে এটা দেখতেই তো খুবই ভালো লাগছে। যাই হোক, ও এইসব উপেক্ষা করে সোজা সেই রোজ গার্ডেনের উদ্দেশ্যে চলে আসে। তবে এখানে এসে জানতে পারে যে ওকে বিকাল 5টার ভিতরেই আসতে হতো, কারণ এখন এসে ও অঞ্জনের আর দেখা পাবে না। এখন অলরেডি 5টা 10 বেজে গিয়েছে এবং ও এরকম একটা জায়গায় এসে পড়েছে যে এখান থেকে ও কোনো ট্যাক্সি পর্যন্ত পাচ্ছে না। এখন কি করবে? অনেকটা সন্ধ্যাও হয়ে যাচ্ছে। ও কোনোভাবেই এখান থেকে বাহিরে বের হতে পারছে না। ওর কাছে ফোনও ছিল না। তখনই দেখা যায় যে অলৌকিকভাবে ওখানে একটা বুথ তৈরি হয়ে গিয়েছে। ও তখন সিস্টেমকে বলে, নিশ্চয়ই তুমি আমার জন্য এই বুথটা এখন বানিয়ে দিয়েছো। তুমি মনে হয় চাইছো যে এই মুহূর্তে আমি কল দেই হাইমিংকে। তাই ও হাইমিংকে কল দিয়ে বলে, শুনুন, আমি আসলে একটা জায়গায় আটকা পড়েছি। এই জায়গাটার নাম মেবি রোজ গার্ডেন। এখানে আমি কোনো গাড়ি ঘোড়া পাচ্ছি না। আপনি কাইন্ডলি আমার বান্ধবী জু মেংমেংকে একটা কল দিয়ে জানাবেন যেন ও আমার জন্য একটা ট্যাক্সি পাঠিয়ে দেয়। এটা বলার সাথে সাথেই কলটা কেটে যায়। হাইমিং দ্রুত করে একটা ট্যাক্সি ওর উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এদিকে আকাশ তখন মেঘলা হয়ে এসেছিল এবং বৃষ্টি হতেও শুরু করেছিল। খুবই খারাপ লাগছিল তখন লিনের। লিন তখন দেখতে পায় বাস স্ট্যান্ডের সামনে একটা ট্যাক্সি এসে দাঁড়িয়েছে আর ট্যাক্সিওয়ালা ওকে ভিতরে প্রবেশ করতে বলে। ও তখন ভেবেছে যে ওর বান্ধবী বোধহয় এই ট্যাক্সিটা পাঠিয়েছে। ও খালি পায়ে ট্যাক্সির ভিতরে উঠে গেলে ট্যাক্সিওয়ালা ওকে গরম কাপড় দেয়, জুতা দেয়। আর এদিকে আমরা কিন্তু আবার হাওমিংকে দেখতে পাই। হাওমিং এসেছিল সে বাস স্ট্যান্ডে এবং এখানে ওই জুতা জোড়া পরে থাকতে দেখে জুতা জোড়া ও নিজের কাছে নিয়ে যায়। আসলে এই ট্যাক্সিটা সে নিজে পাঠিয়েছে, জু মেংমেংকে সে জানায়নি। চাইলে সে নিজেও কিন্তু ওকে ড্রপ করতে পারতো, কিন্তু নিজে আসেনি, বরং একটা ট্যাক্সিওয়ালা পাঠিয়েছে। এদিকে এ কিন্তু জানেই না যে ওর বান্ধবী এই ট্যাক্সিটা পাঠিয়েছে কিনা। তবে লিনকে সিস্টেম জানিয়ে দেয় যে গাও হাওমিং এখন থেকে তাকে পছন্দ করতে শুরু করেছে, যেটা প্লাসে উঠছে। যাক, এরপরে ওর সোজা দেখা করতে আসে অঞ্জনের সঙ্গে। অঞ্জনকে এসে বলে, আমি জানতাম যে তুমি আমার সঙ্গে রোজ গার্ডেনে দেখা করবে না, তা সত্ত্বেও বোকার মতো ওখানে চলে গিয়েছিলাম। দেখো, তুমি যদি আমাকে হ্যারাস করতে চাও তাহলে তুমি ভুল করছো। তুমি হয়তো ভাবছো গাও হাওমিংয়ের সঙ্গে আমার কোনো সম্পর্ক আছে, কিন্তু এরকম কোনো সম্পর্ক নেই। ওই ম্যাগাজিন কোথা থেকে বের হয়েছে ওটাও আমি জানি না। আর যদি তুমি সত্যি গাও হাওমিংকে পেতে চাও তাহলে আমার পিছনে সময় না দিয়ে তুমি গাও হাওমিংয়ের পিছনেই সময় দাও। তাকে পটানোর চেষ্টা করো, কেন তুমি আমার পিছনে পড়ে আছো? এটা বলে ও চলে যায়। এবার এই কথাটাও অঞ্জনের মাথার ভিতরে ঢুকে যায়। অঞ্জন তখন মনে মনে ভাবে, আসলেই তো তাই। এবার পরদিন ওর সোজা গাও হাওমিংয়ের কোম্পানিতে চলে আসে। ওর জন্য কিছু খাবার নিয়ে এসেছিল, ওর স্টাফদের জন্য চা কফি নিয়ে আসে এবং গাও হাওমিংয়ের সঙ্গে লুতোপুতো অভিনয়ও করতে থাকে। ঠিক তখনই এখানে একটা ফাইল নিয়ে এই অফিসের ভিতরে পৌঁছে গিয়েছিল লিন। এবার লিন এরকম সময় এসে গিয়েছিল দেখে ওরা একটু অকওয়ার্ড ফিল করে। লিন তখন বলে, তোমরা চালিয়ে যাও, আমি এক্ষুনি চলে যাচ্ছি। অঞ্জন তখন বলে, দাঁড়াও দাঁড়াও, তুমি আমাদের ভিতরে বারবার চলে আসছো কেন, একটু বলো তো। তখনই হাইমিং সোজা দাঁড়িয়ে পড়ে লিনের সামনে, যেন ও লিনকে প্রোটেক্ট করছিল। এতে অঞ্জনের আরও রাগ হয়ে যায়। অঞ্জন রেগে মেগে চলে যায়। আর এদিকে লিন দেখে সিস্টেম ওকে জানিয়ে দিচ্ছে যে এখন লিনের প্রতি হাইমিংয়ের ভালোবাসাটা 22% বৃদ্ধি পেয়েছে। এদিকে অঞ্জন খুবই রেগে গিয়ে ওর বাবাকে বলে, যেভাবেই হোক হাইমিংয়ের সঙ্গে আমার বিয়ের কথা এবার আপনি ফাইনাল করুন, আর না হলে হাইমিং আমার হাতছাড়া হয়ে যাবে। এদিকে হাইমিংকে দেখতে হাইমিংয়ের হাতে ওই ম্যাগাজিনটা ছিল, ও ওটাই দেখছিল। ঠিক তখনই ওর বাবা ওকে কল দিয়ে বলে, আজকে আমি আমার কাছে ডেকে পাঠিয়েছি লিনকে। লিনের সঙ্গে কথা বলবো, তুমি এই ফোনেই থেকো, তাহলে বুঝতে পারবে যে লিন আসলে তোমার সঙ্গে কি খেলাটা খেলতে চাইছে আর লিন কতটা লোভী একটা মেয়ে। এটা বলে ফোনটা উনি ওপেন রেখে দেয়। তো গাও হামিং ওর বাবাকে কিচ্ছু বলে না, বরং ফোনটা কানেই রেখে দেয়। কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই হাইমিংয়ের বাবার সঙ্গে দেখা করতে চলে এসেছে লিন। মূলত হাইমিংয়ের বাবাই লিনকে ডেকে পাঠিয়েছে। হাইমিংয়ের বাবা লিনকে বলে, এই ম্যাগাজিনে যে তোমার ছবি প্রকাশিত হয়েছে এর পিছনে নিশ্চয়ই তুমি দায়ী। ও তখন বলে, আমি জানি না কে বা কারা এগুলো করেছে। ওর বাবা তখন আরও বলে, আমি তোমাকে বলেছিলাম আমার ছেলেকে তুমি ছেড়ে দাও, তার বিনিময়ে তুমি আমার কাছ থেকে 5 লাখ টাকাও নিয়েছিলে, কিন্তু এখনও পর্যন্ত তুমি আমার ছেলেকে ছেড়ে দিচ্ছ না। তুমি কি আরও কিছু টাকা চাও আমার কাছে? যদি তুমি আরও বেশি টাকা চাও তাহলেও আমি তোমাকে টাকা দিতে পারি। লিন তখন বলে, আপনি বোধহয় আমার কথাটা সেদিন ভালো করে বুঝতে পারেননি। আমি আপনাকে বলেছিলাম আমি 5 মাস সময় চাই, আমি আপনার কাছে কোনো টাকা চাই না। তাছাড়া আপনি কি মনে করেন যে আপনার ছেলের মূল্য মাত্র 5 লাখ টাকা? আপনি জানেনই না আপনার ছেলে কী চায়, কাকে বিয়ে করতে চায়, কাকে পছন্দ করে। তার উপরে
করে কেন আপনাদের ভালো লাগাটাকে এভাবে জোর করে চাপিয়ে দিচ্ছেন? শুধুমাত্র বিজনেসের জন্য নিজের ছেলের জীবনটাকে নিয়ে এভাবে খেলবেন? এটা তো হতে পারে না। আপনি তার নিজের বাবা তো। এটা বলে ওর কাছে যে টাকাগুলো ছিল ও সেই টাকাগুলো ওর বাবার উদ্দেশ্যে দিয়ে বলে, আপনি সেদিন যে টাকাগুলো আমাকে দিয়েছিলেন সেই টাকার একটা কানাকড়িও আমি ছুঁয়ে দেখিনি। আর আপনার এই দেওয়া টাকার আমার কোনো প্রয়োজন নেই। গাও হাওমিংকে এমনি আমি বন্ধুর মতো দেখি আর ওকে আমি হেল্প করতে চাই। আপনি নিজের বাবা হয়ে যদি ওর একটু ভালো বুঝতেন তাহলে হয়তো ও এভাবে আপনাকে আজ চেয়ারম্যান বলে ডাকতো না, নিজের বাবা বলেই সম্বোধন করতো। এটা বলে টাকা যেভাবে ও নিয়ে গিয়েছিল ওর বাবার কাছ থেকে সেভাবেই দিয়ে চলে আসে। যখনই ও দরজাটা খোলে ঠিক তখনই ও হাওমিংয়ের মুখোমুখি হয়ে যায়। হাওমিং ওর দিকে তাকিয়ে থাকে। ও একটু ভয় পেয়ে বলে, সরি তোমার বাবার সঙ্গে এরকম ব্যবহার করলাম। হাওমিং ওকে একটু বাইরে দাঁড়িয়ে থাকতে বলে আর ও ভিতরে আসে আর ওর বাবাকে বলে, আমি সমস্ত কথাই শুনেছি এবং আমি যেটা বুঝলাম আমি মানুষ চিনতে ভুল করি না। এটা বলে ও লিনকে নিয়ে বাইরে আসে। লিন বলে, আসলে আপনার বাবার সঙ্গে আমার খারাপ ব্যবহার করা হয়ে গিয়েছে, কিন্তু তিনি যেভাবে কথা বলছিলেন আমি আসলে ওই কথাগুলো না বলে থাকতে পারিনি, আপনি আমাকে মাফ করবেন। এটা বলে ও নিজের বাসায় চলে আসে। এরপরে আমরা দেখতে পাই আজকে লিনের বাবা এবং লিনের ছোট বোনকে, মানে এই পরিবারের সঙ্গে এখনো পর্যন্ত ওর দেখা হয়নি। ও তো জানেই না যে ওর বাবা আছে বোন আছে। যাই হোক ওর বোন আজকে ওকে বলে, তোমার কি মনে আছে বাবা লাস্টবার তোমাকে একটা থাপ্পড় মেরেছিল? লিনের তো কিছু মনে নেই, কারণ ও তো আর আসল লিন নয়। ওর বাবা তখন ওর দিকে তাকিয়ে থেকে বলে, তুই আমাকে ক্ষমা করে দিস। ও তখন বলে, কিসের থাপ্পড়? তখন ওর বাবা বলে, কেন তোর মনে নেই যে তুই সবসময় বেশি বেশি কাজ করতিস, অনেকগুলো চাকরি করতিস, আর তারপরে সমস্ত টাকা জমিয়ে ও সাহায্যর পড়াশোনার জন্য ওকে পাঠাতিস। আমার নিজের মেয়েটার চোখের সামনে এভাবে অসুস্থ হয়ে যাচ্ছিল, সেটা আমি সহ্য করতে পারছিলাম না বলে একদিন তোকে থাপ্পড় দিয়ে বলেছিলাম যে তুই এভাবে আর চাকরি বাকরি করবি না, আর এভাবে ও সাহায্যকেও টাকা পয়সা পাঠাবি না, তাই তুই আমার উপর অনেক রাগ করেছিলিস। তখন ও বলে, বাবা তুমি সেদিন ঠিকই করেছিলে, আমাকে থাপ্পড় মেরেছিলে। আসলে ও তো এটাই চায়, ওর সাহায্য আসলে খুবই খারাপ একজন মানুষ। যাই হোক পরদিন আমরা অঞ্জনকে দেখতে পাই। অঞ্জন এবং ওর বাবা সোজা এসেছিল আজকে হাইমিংদের বাড়িতে। তো হাইমিং ওর সামনে তেমন একটা আসতে চাইছিল না। এদিকে আমরা আবার দেখতে পাই লিনের কাছে কেউ একটা ফোন গিফট পাঠিয়েছিল। লিন ওখানে যে নাম্বারটা সেভ করা ছিল সেই নাম্বারে কল দেয়, আর সেটা ছিল হাইমিংয়ের নাম্বার। লিন ভেবেছিল যে এই ফোনটা ওকে মনে হয় গিফট পাঠিয়েছে জু মেংমেং, তাই ও প্রথমে এই ফোনটা করে বলে, মেংমেং তোমাকে অনেক ধন্যবাদ আমাকে একটা ফোন গিফট করার জন্য। কিন্তু ও জানতোই না হাইমিং ওকে ফোনটা গিফট পাঠিয়েছে, আর হাইমিংয়ের কাছেই কলটা এসেছে। তো অঞ্জন পাশেই ছিল, এজন্য অঞ্জন হাইমিংয়ের ফোনটা রিসিভ করে বলে, তুমি আবারও হাইমিংকে কল দিয়েছো? লিন তখন বলে, এটা হাইমিংয়ের নাম্বার, কিন্তু হাইমিংয়ের ফোন তোমার কাছে কেন? অঞ্জন তখন বলে, কারণ আজকে আমার আর হাইমিংয়ের বিয়ের কথা পাকাপাকি হচ্ছে। আমার বাবা এবং আমরা দুজনেই এখন হাইমিংদের বাড়িতেই আছি। তোমার সঙ্গে ওর যে সম্পর্ক ছিল তা অলরেডি শেষ। এই কথা শোনার সাথে সাথেই লিন সোজা হাইমিংদের বাড়িতে চলে আসে, কারণ লিন যদি হাইমিংকে পটাতে না পারে তাহলে ও কখনোই ওর রিয়েল ওয়ার্ল্ডে ফিরে যেতে পারবে না। তাই ও দ্রুত করে চুরি করে একদম হাইমিংয়ের রুম পর্যন্ত উঠে যায়। এখানেই ও সেই জুতা দুটো দেখতে পায় যে জুতা দুটো ও সেদিন রোজ গার্ডেনে ফেলে এসেছিল। ও হাইমিংকে জিজ্ঞেস করে, এই জুতা দুটো আপনার কাছে কিভাবে? হাইমিং তখন বলে, তুমি আমার বাড়িতে কি করতে এসেছো? ও তখন বলে, আমি জানতে পেরেছি যে আজকে নাকি আপনার বিয়ের কথাবার্তা হবে। আপনি কি সত্যিই অঞ্জনকে বিয়ে করতে চান? যদি না চান তাহলে আমি কিন্তু এই বিয়েটা ভেঙে দিতে পারি। এটা বলে ওকে বেশ কাছাকাছি টেনে নেয় এবং ও ঠোঁটের উপর আঙুল রেখে সেই আঙুলের উপরে একটা কিস করে লিন, আর ঠিক সেই মুহূর্তেই দরজা খুলে ভিতরে প্রবেশ করে অঞ্জন। আর অঞ্জন পিছন থেকে ওদের দুজনকে এই অবস্থায় দেখে তো একটা থাপ্পড়ই দিতে যাচ্ছিল লিনকে, কিন্তু তখন ওকে আটকে দিয়েছিল হাইমিং। আর এসব করার কারণে হাইমিংয়ের উপর হাইমিংয়ের বাবা প্রচণ্ড রেগে যায় আর বলে, আজকে থেকে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। হাইমিং তখন বলে, ঠিক আছে তাহলে আমি এই বাড়িতেই থাকবো না। এরপরে হাইমিংয়ের বাবা আবার অঞ্জনের বাবাকে ম্যানেজ করার অনেক চেষ্টা করে। অঞ্জনের বাবাকে বলে, দেখো আমাদের ছেলে মেয়েদের ভিতরে যদি বিয়ে নাও হয় তাহলেও আমরা তো অনেক দিনের বিজনেস পার্টনার, আপনারা তো বন্ধুর মতো, তাহলে আমাদের ভিতরে সম্পর্ক কেন খারাপ হবে? কিন্তু অঞ্জনের বাবা বলে, আমাদের ছেলে মেয়েদের ভিতরে যদি বিয়ে না হয় তাহলে কিন্তু অনেক বড় একটা ক্ষতি হয়ে যাবে তোমার কোম্পানির। আর ঠিক তাই হয়। পরের দিন একটা লয়ার নিয়ে এই কোম্পানিতে মানে লিতাও কোম্পানিতে চলে এসেছিল অঞ্জন। এসে ও ওপেনলি থ্রেট দেয় হাইমিংকে আর বলে, তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমাদের কোম্পানির সঙ্গে তোমার এই কোম্পানির সমস্ত ডিল আজকে থেকেই ক্যান্সেল হয়ে গেল। হাইমিং জানতো যে এরকম একটা দিন আসবেই এবং ও এই ব্যাপারটার জন্য একদম প্রস্তুত ছিল। হাইমিং তখন অঞ্জনকে বলে, ঠিক আছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এটা বলে ও এখান থেকে অঞ্জনকে চলে যেতে বলে। এদিকে লিন কিন্তু এসবের কোনো কিছুই জানতো না যে এই বিয়েটা ভাঙার জন্য আসলে হাইমিং এর কোম্পানিতে এত বড় একটা ক্ষতি হলো। এদিকে হাইমিং এর কোম্পানি ভীষণই বিপদে পড়ে গিয়েছিল। এখন যেহেতু তাদের ভরাডুবি অবস্থা ছিল তাই নিজেদের ইমপ্রুভ করতে তারা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছিল, নতুন নতুন পরিকল্পনা করার চেষ্টা করছিল, কিন্তু এসবে খুব একটা লাভ হচ্ছিল না কারণ তারা ভালো ক্লায়েন্ট পাচ্ছিল না।
এদিকে এই সমস্ত ঘটনা যখন জানতে পারে লিন, তখনই ওর মনে হয় যে হাইমিংকে হেল্প করতে হবে, কারণ হাইমিং এখন অনেক ভরাডুবি অবস্থায় আছে। সেজন্য সে একটা ক্লায়েন্ট খুঁজে বের করে। হাইমিং এই ব্যাপারে জানতো না। লিন ওকে কল দিয়ে বলে, তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? এরপরে হাইমিং ওর সঙ্গে দেখা করে। লিন ওকে একটা ক্লায়েন্টের কথা বলে, যার নাম নাকি জুয়াং। আর এই জুয়াং নাকি আবার অনেক প্রত্যন্ত একটা গ্রামে বসবাস করে। তো ওরা সেই গ্রামের উদ্দেশ্যে যেতে থাকে, যেখানে গেলে ওরা জুয়াংকে খুঁজে পাবে। এরপরে ওরা একটা রিসোর্টে আসে, কারণ ওরা জানতে পেরেছে জুয়াং নাকি আজকে ওই রিসোর্টে আসবে। ওখানে আমরা দুইজন মানুষকে দেখতে পাই, একটা ছেলে আর একটা মেয়ে। ওরা হলো দুই ভাই বোন, একজন হলো জুয়াং আর একজন হলো দাচিং। এরপরে সবাই মনে করেছিল যে ছেলেটা ওখানে দাঁড়িয়ে আছে, ওর নাম বোধহয় জুয়াং। ওরা মূলত একটা ট্রিপ থেকে এসেছে, তাই ওদের বাইকে সমস্যা হয়েছিল, সেটাকেই দেখছিল। এরপরে ওদের সঙ্গে আলোচনায় বসে এরা দুইজন। জুয়াং যখন লিতাও কোম্পানির নাম শোনে এবং ওর কাছে জানতে চায় কেন আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন, তখন খুব সুন্দর করে হাইমিং ওকে বুঝিয়ে বলে ব্যাপারটা। কিন্তু ওরা দুই ভাই বোনের কেউই এইসব ব্যাপার শুনতে ইন্টারেস্টেড ছিল না। এদেরকে সুযোগ পর্যন্ত দেওয়া হয় না। এবং যে মেয়েটি ওখানে বসেছিল, মেয়েটি বলে, আমার ভাই যেহেতু এইসব কাজকর্মে ইন্টারেস্টেড না, তাই আমি বলবো আপনারা এখন আসুন, আমাদের সঙ্গে কথা বলে লাভ হবে না। এদেরকে কোনো সুযোগই দেওয়া হলো না। কিন্তু এতেও এরা ভেঙে যায় না। লিন বলে, আজকে রাত আমাদের এখানেই থাকতে হবে, যেভাবেই হোক ওদের দুই ভাই বোনকে ম্যানেজ করতে হবে। আমার মনে হয় যে ওরা আমাদের কথা শুনবে, একবার শোনাতে পারলেই হয়তো কাজ হয়ে যাবে। এরপরে বাইরে আসে লিন। এসে দেখে সেই বাইকটা এখনো পর্যন্ত জুয়াং ঠিক করে যাচ্ছে। তবে বাইকের সমস্যাটা কোথায় হয়েছে ও ধরতে পারছে না। তবে এই ব্যাপারে লিনের আবার একটু আগ্রহ ছিল। লিন এইসব ব্যাপার ভালো বুঝতো, তাই লিন বলে, আমি কি হেল্প করব? এটা বলে এই বাইকের কোথায় সমস্যা ও সেটাতে হেল্প করতে থাকে, ওদের সঙ্গে কাজ করতে লাগে। দূর থেকে যখন হাইমিং আবার এসব দেখে ওর খুবই ভালো লাগে। মনে মনে ও লিনকে পছন্দই করতে শুরু করে দিয়েছে। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আজকে ওদেরকে এখানে থাকতে হবে, তাই একটা ম্যানেজারকে এসে লিন বলে যে এখানে কোনো রুম ফাঁকা আছে, আমাদের একটা রুম প্রয়োজন। তখন ওই মহিলা জানায় একটা মাত্র রুম ফাঁকা আছে। ওই রুমেই সাইন করে দিতেই যাচ্ছিল লিন, তখন ওকে এসে আটকায় আর বলে যে এখানে একটাই রুম আছে, তো একটা রুমে আমরা দুইজন কিভাবে থাকবো? তুমি মেয়ে আর আমি হলাম ছেলে, এক রুমে থাকা তো এটা খুবই খারাপ দেখায়। লিন তখন বলে, আরে কোন দুনিয়ায় পড়ে আছো তুমি? যুগ এত উন্নত হয়ে গিয়েছে, এক রুমে থাকবো তো কি হয়েছে? আমি কি তোমাকে খেয়ে ফেলছি নাকি? এসো সাইন করো, আমরা এক রুমেই থাকবো। যেহেতু ওদের হাতে কোনো অপশন ছিলই না, তাই হাইমিং ওখানে সাইন করে দেয়। ওদেরকে দেওয়া হয়েছিল 319 নম্বর রুম। তো ওরা সেই রুমের উদ্দেশ্যে আসে। এরপর ওরা 19 নম্বর রুমে যখন ঢোকে, দেখতে এটা অনেকটা স্টোর রুমের মতো ছিল। লিন ভিতরে প্রবেশ করে বলে, এই রুমে আমরা কিভাবে থাকবো? এটা তো প্রায় স্টোর রুমের মতো, এখানে থাকবোটা কোথায়? টাইমিংও যখন ভিতরে প্রবেশ করে, সাথে সাথে ওখানকার দরজাটা লক হয়ে যায়। ওরা অনেক টানাটানি করেও দরজাটা খুলতে পারে না, কারণ এটা একটা ভাঙাচোরা রুম ছিল আর এর দরজাটাও লক ছিল। এরপরে এখানে একটা ইঁদুর দৌড়াদৌড়ি করছিল বলে সেটাতে আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল লিন। কিন্তু লিন মুখে এরকম বলছিল যে ওর কোনো ভয়ই লাগেনি। আসলে এটা ছিল 316 নম্বর রুম, কিন্তু 6 উল্টে গিয়ে 9 হয়ে গিয়েছে আর ওরা ভুল রুমে প্রবেশ করে ফেলেছে। এখন বেশ ভয়ই লাগছিল লিনের। লিন বলছিল, এতগুলো টাকা দিয়ে এরকম বাজে একটা রুমে কি কেউ থাকতে পারে? এখন সারা রাত কি এখানে থাকবো? তখন হাইমিং বলে, আমি আমার অ্যাসিস্ট্যান্টকে কল দিয়ে দিয়েছি, কিছুক্ষণ পরেই আমার অ্যাসিস্ট্যান্ট এখানে চলে আসবে, তখন আমরা এখান থেকে বের হতে পারবো, তুমি ভয় পেও না। এরপরে ওদের দুজনের ভিতরে ওরা গল্প করতে শুরু করে, পাস্টের গল্প। আর এইসব গল্প শুনতে খুব ভালোই লাগছিল লিনের। কিন্তু তখনই এখানে চলে আসে দাচিং আর বলে, তোমরা আসলে ভুল রুমে চলে গিয়েছিলে, এটাই হলো 319 নম্বর রুম। এবার এই রুমটা দেখতে তো থাকার মতোই ছিল। তখন হেসে লিন বলে, আসলেই আমরা ভুল রুমে চলে গিয়েছিলাম। এরপরে লিন দেখে এখানে একটাই বেড আছে আর ওই এক বিছানায় ওদেরকে ঘুমাতে হবে। আর এই সুযোগটাই লিন কাজে লাগাবে। ওর মুখে দুষ্টু মিষ্টি হাসি দেখে আমরা বুঝতেই পেরেছিলাম যে ওর মনে মনে অন্য কিছু চলছে। আজকে যেভাবেই হোক ও পটিয়েই ফেলবে হাইমিংকে। রাত্রেবেলা ওরা দাচিংয়ের সঙ্গে এসে বসে বসে গল্প করছিল। এরপরে দাচিং ওর জীবনের কাহিনীগুলো বলতে শুরু করে। এইসব শুনে এরা দুইজন আবার ভীষণই ইমোশনাল হয়ে যায়। এবার হাইমিং নিজের কথাগুলো বলতে শুরু করে যে ও কীভাবে বিজনেসটা শুরু করেছে আর ও কীভাবে মেয়েদের জন্য কাজ করতে চায়, যেসব শুনে দাচিং অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। আর ওর এইসব কথা শুনতে খুব ভালো লাগছিল। একজন ছেলে মানুষ হওয়া সত্ত্বেও স্যানিটারি ন্যাপকিনের মতো একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে যে কাজ করে হাইমিং, এটাই অনেকটা প্রশংসার দাবিদার। যাই হোক, দাচিং চলে যাওয়ার পরে এরা দুজন এখানে বসে গল্প করছিল আর অনেক বেশি ড্রাঙ্ক হয়ে গিয়েছিল লিন। যদিও এতটা ড্রাঙ্ক হয়ে যায়নি, কিন্তু ও দেখাচ্ছিল যে ও একদম মাতাল হয়ে গিয়েছে। ও
এবার মুখ চেপে ধরে হাইমিংয়ের আর বলে, তুমি দেখতে কত সুন্দর, আমি এত কাছ থেকে তো কখনোই তোমাকে দেখিনি, আসলেই তোমাকে দেখে প্রেমে পড়ে যাওয়ার মতো। এটা বলে ওর বুকের উপরে অজ্ঞান হয়ে যায়। ওকে বারবার জাগানোর চেষ্টা করে হাইমিং, কিন্তু ওর ঘুমই ভাঙছিল না। আসলে ভাঙবে কিভাবে, ও তো ঘুমায়নি, ও অভিনয় করছিল। তো ওকে কোলে করে নিয়ে যখন রুম পর্যন্ত এসে ওকে রেখে হাইমিং চলে যাচ্ছিল, ওর হাত ধরে টেনে বসে থাকে লিন আর বলে, আমার এখানে থাকতে ভয় করবে, প্লিজ তুমি চলে যেও না। তো ও এখানে থাকছিল। একটু পরে যখন ওয়াশরুমে যাবে হাইমিং, তখন ওয়াশরুমের দরজাটা লক করলে লিন বলে, মনে হচ্ছে আমি বাথরুমে উনার দিকে তাকিয়ে বসে থাকবো, আমার ধরে গিয়েছে। এটা বলে ও নিজে উল্টো দিক ফিরে শুয়ে পড়ে। আর তাছাড়া কম্বল দিয়েও নিজেকে এমনভাবে পেঁচিয়ে নিয়েছিল, মনে হচ্ছিল ওর হাত পা কোনো কিছুই নেই, আর কি মরণের শীত লাগছে। যাই হোক, ওর পাশে তখন শুয়েছিল হাইমিং। যদিও হাইমিংয়ের প্রচুর লজ্জা করছিল এবং ও একটাও কথা এখন বলতে চাইছিল না, কিন্তু বারবার ওকে ডিস্টার্ব করছিল লিন। এবার লিন যখন প্রায় ঘুমিয়েই পড়েছে, মনে হচ্ছিল হাইমিং তখন ওর গায়ের উপরে কম্বলটা পুনরায় তুলে দেয়। এরপরে নিচে আবার খাতা কলম নিয়ে বসে যায়। যে কাজগুলো করতেও এখানে এসেছিল সেসবের একটা ফরম্যাট লিখে ফেলে আর কি। পরদিন সকালবেলা ঘুম ভাঙার পরে লিনের মাথা ব্যথা করছিল খুব। লিন বলে, কি হলো, আমরা কি সত্যি সাকসেসফুল হতে পারবো না? ঠিক তখনই ওদের সেই দুই ভাই বোনের সঙ্গে পুনরায় ওরা দেখা করে। আর তখন দাচিং বলে, আসলে তোমরা যাকে খুঁজতে এসেছিলে আমি সেই, আমার অ্যাকচুয়াল নাম হলো জুয়াং। তোমরা ভেবেছিলে আমার ভাই এইসব পরিকল্পনা নিয়ে কাজ করে, অ্যাকচুয়ালি আমার নাম জুয়াং আর আমার ভাইয়ের নাম হলো দাচিং। আর আমার তোমার পরিকল্পনা পছন্দ হয়েছে, আমি কাজ করতে চাই, কিন্তু আমি লিনকে আমার সাথে রাখতে চাই। লিন যদি রাজি থাকে তবেই আমি কাজটা করব। হাইমিং তখন সাথে সাথে হ্যাঁ বলে দেয় আর বলে, অবশ্যই ও কাজ করবে। এরপরে ওদের কাছ থেকে বিদায় নিয়ে এরা দুইজন চলে আসতে থাকে। লিন যখন অফিসে গিয়েছিল, ওর কাছে সিস্টেম বলে, তোমাকে মাত্র 5 মিনিট সময় দেওয়া হলো, 5 মিনিটের ভিতরে যেভাবেই হোক হাইমিংকে একটা কিস করতে হবে, আর না হলে তুমি কঠিন শাস্তি পাবে। এখন এই অফিস টাইমেও হাইমিংকে কিভাবে কিস করবে, ও তো খুব চিন্তায় পড়ে যায়। হাইমিংয়ের সাথে ওর সম্পর্কটাও তেমন না। ও হাইমিংকে বলে, আপনি কি এখন আপনার অফিসে যাচ্ছেন না? হাইমিং বলে, আমি আমার অফিসে এখন কি করব, আমি এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে যাচ্ছি। লিন তখন বলে, ও আচ্ছা, আমারও ওখানে একটা দরকার আছে, আমিও আপনার সাথে আসি। হাইমিং তখন বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে ও যখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে আসে, তখন চারিদিকে তাকিয়ে দেখে এখানে অনেক মানুষ। এই সবার ভিতরে ও কিসটা করবে কিভাবে? তাই ও বলে, আপনি একটুখানি দাঁড়ান, আমি একটু পানি খাবো। হাইমিং তখন দাঁড়িয়ে থাকে, কিন্তু তখনই ওর টাইম প্রায় শেষ হয়ে যাচ্ছিল। তাই ও তাড়াহুড়ো করে এসে হাইমিংকে একটা কিস করে দেয়। হাইমিং তো পুরো অবাক হয়ে গিয়েছে। তাছাড়া এখানে এত এত মানুষ ছিল, সবাই তো ওদের দিকে তাকিয়ে থাকে এবং সবাই হাসাহাসি করতে লাগে। হাইমিং তখন লিনকে বলে, এটা তুমি কি করলে, মানে এটার মানেটা কি? লিন তখন কি বলবে, সবাইকে বলে, আমি তোমাদের এই দুনিয়ার মানুষ নই, তোমরা উপন্যাসের দুনিয়ায় আছো, আর আমি একটা অন্য ওয়ার্ল্ড থেকে এখানে এসেছি। আমি 2025 থেকে এই 1999 সালে এসেছি। এটা বলে ও সত্য কথাটা বলে দেয়। আর এই সত্য বলাটা কিন্তু আর বারণ ছিল। সিস্টেম তখন ওকে বলে, তুমি কি জানো না যে তুমি যদি একবার সত্যটা বলো তাহলে কিন্তু তোমাকে শাস্তি পেতে হবে, মানে ঘটনা আবার শুরু থেকে শুরু হবে। আর লিন এই সত্যটা এজন্য বলে দিল যাতে এখানকার সবাই এই মুহূর্তে কি হলো সেটা ভুলে যায়। তো লিন যখন সত্যটা জানায়, তখন সাথে সাথেই সময়টা থমকে যায় এবং একটু আগে ও যে হাইমিংকে কিস করলো এই ঘটনাটাও সবাই ভুলে যায়, কারণ সময় পিছনে পিছিয়ে গিয়েছিল 5 মিনিট। তো ওর কিসটাও করা হলো, আবার সময়টাও পিছিয়ে গেল, কেউ জানতেই পারলো না ঘটনাটা কি হলো। এভাবে লিন এই যাত্রায় বেঁচে যায়। সিস্টেম তখন ওকে বলে, তুমি সত্যি খুবই বুদ্ধিমতী, তুমি আমাকে ধোকা দিয়ে দিলে, তুমি হাইমিংকেও কিস করে নিলে, আবার সময়টাও পিছিয়ে দিলে যাতে কারো কিছু মনে না থাকে। এই মুহূর্তে হাইমিংয়েরও কিন্তু মনেই ছিল না যে 5 মিনিট আগে লিনই ওকে কিস করেছে, কারণ সময়টা পিছিয়ে গিয়েছে। যাক, এরপরে হাইমিংয়ের মনে হচ্ছিল যে কিছু একটা মিচিং, কিন্তু ও ব্যাপারটা ভুলে গিয়েছিল। এরপরে হাইমিং ওকে একটা ওর পছন্দের জায়গাতে নিয়ে আসে। এই জায়গাটা হাইমিং নিজে ওর সমস্ত যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করে রেখেছে, যেগুলো সংগ্রহ করতে ও পছন্দ করে। এখানে ও লিনের খুব কাছাকাছি চলে এলে দেখা যায় যে হাইমিংয়ের ওর প্রতি ভালো লাগাটা 59% হয়ে গিয়েছে। তার মানে যত ও লিনের কাছাকাছি আসছে তত হাইমিংয়ের ভালোবাসাটাও বেড়ে যাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই যে পরদিন যখন লিন অফিসে আসে, ও ভীষণ একটা ভাব নিয়ে অফিসে এসেছিল এবং ওর ড্রেস আপও বেশ অন্যরকম ছিল। তবে হাইমিংকেও খুব একটা অ্যাট্রাক্ট করতে পারে না। হাইমিং ওকে বলে দেয় এবার থেকে অফিসে এই ধরনের জামাকাপড় পরে আসবে না। তাছাড়া লিনের সঙ্গে হাইমিং খুব একটা ভালো ব্যবহারও করে না। এতে লিনের মনটা খুব খারাপ হয়ে যায়, কারণ লিন মনে করেছিল হাইমিং হয়তো ওর প্রেমেই পড়ে গিয়েছে, তাই ওকে একটু আলাদাভাবে ট্রিট করবে, কিন্তু হাইমিং সেটা করে না। তাই লিনের মন খারাপ হলে ও নিজের অফিসে চলে আসে। আসার পরে ও দুইজন স্টাফের কাছে জিজ্ঞেস করে, আমি যে এই ড্রেসটা পরেছি এটাতে কি আমাকে খারাপ লাগছে? ওর ম্যানেজার তখন ওকে বলে যে এটাতে তোমাকে একদমই
একদমই খারাপ লাগছে না, এই ড্রেসটা তো অনেক বেশি সুন্দর। লিন তখন বলে, তাহলে হাইমিংয়ের কেন খারাপ লাগলো আমি বুঝলাম না। সে তো আমাকে স্পষ্টভাবেই পছন্দ করে, কিন্তু আজকে যখন আমি তার সামনে গেলাম সে একদম অন্যরকম আচরণ করতে শুরু করলো। তখন ওর যে দুইজন স্টাফ ছিল ওরা হাসে আর বলে, এটাই তো ভালোবাসার সূচনা, মানুষ যখন প্রেমে পড়ে তখন এরকমই হয়। তোমাকে যেহেতু হাইমিং পছন্দ করে সেজন্য হাইমিং চাচ্ছে না যে তুমি এরকম আলখেল্লা ড্রেস পরো আর অন্য মানুষজনগুলোকেও অ্যাট্রাক্ট করো। লিন বলে, ও আচ্ছা এই ব্যাপার। এরপরে আমরা হাইমিংকে দেখতে পাই। হাইমিং মনে মনে খুবই রেগে ছিল, আর ওর এই রাগের কারণটাও আপনারা একটু পরে জানতে পারবেন। ওর একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে এসেছিল, যেখানে ও শ্যুট প্র্যাকটিস করছিল। ওর বন্ধু নাম তিহান। এই তিহানকে আবার মেংমেং অনেক বেশি পছন্দ করে, এবং তিহান, মেংমেং, তারপরে হচ্ছে লিন, এরা সবাই কিন্তু স্কুল লাইফ থেকেই ফ্রেন্ড। আবার এই তিহান হাইমিংয়েরও ফ্রেন্ড। যাই হোক, ইহান যেহেতু জানে যে লিনের সাউজুর সঙ্গে সম্পর্ক আছে, তাই এটাও হাইমিংকে জানায়, কারণ একদিন ও হাইমিংয়ের সঙ্গে লিনকে ক্লোজলি যেতে দেখেছিল। আর এই কথাটা যখন হাইমিং জানতে পারে যে সাউজু নামের একটা ছেলের সঙ্গে লিনের সম্পর্ক, তখন ওর খুব খারাপ লাগে। এদিকে মিংমিং তিহানকে যে পছন্দ করে এটা আবার তিহান ভালো করে জানে না। এদিকে হাইমিংকে দেখতে পায়, হাইমিং খুব রেগে ছিল এ কারণে, কারণ লিনের ওই সাউজুর সঙ্গে সম্পর্ক, আর লিন নাকি কাজকর্ম করে সমস্ত টাকা সাউজুকে পাঠায় সাউজুর টিউশন ফিস দেওয়ার জন্য। এটা হাইমিংকে খুবই আঘাত করে। যাই হোক, সেদিনও অনেক রাত পর্যন্ত জেগে কাজ করছিল লিন, তাই ওর জন্য খাবার নিয়ে আসে যাও, আর বলে এটা স্যার তোমার জন্য পাঠিয়েছে। ও তখন বলে, আমার সামনাসামনি তো হাইমিং খারাপ ব্যবহার করছে, কিন্তু দেখছি পিছন পিছন আবার ভালো ব্যবহার করছে। যাই হোক, সেদিনও লিফটের জন্য যখন এসে দাঁড়িয়েছিল, তখন মেং ওকে একটা মেসেজ দিয়ে বলে যে রাতে কি তুমি এখানে এসে খাবে, আর ও সেই মেসেজে রিপ্লাই করছিল। হাইমিংয়ের তখন ফিল হয় যে এ সাউজুর সঙ্গে কথা বলছে না তো, তাই একটু উকি মেরে দেখছিল। লিন তখন ওকে ধরে ফেলে, আর লিন তাই চুপি চুপি মেংমেংয়ের মেসেজের উত্তর দিয়ে দেয়। কিন্তু কাহিনী খুব ভালো করেই বুঝতে পেরেছে, তাই ও বাসায় আসার পরে একটা বডি স্প্রে দেখতে পায়, যেটা একটা বিদেশি ব্র্যান্ডের ছিল। তো ও মেংমেংকে বলে, এটা আমি একদিনের জন্য ধার নিব। এটা বলে পরদিন অফিসে ওই বডি স্প্রেটাও নিয়ে আসে, আর সবার সামনে একটু জোরে জোরে স্প্রে করতে লাগে। ওর কলিগরা তখন জিজ্ঞেস করে যে এই বডি স্প্রে তুমি কোথা থেকে কিনেছো। ও তখন বলে, আমাকে এটা একজন গিফট করেছে ইউকে থেকে। এই কথাটা আবার হাইমিং শুনতে পায়। শোনার সাথে সাথে ওর মনে হয় যে এটা তাহলে সাউজু মনে হয় ওকে গিফট করেছে। আর হাইমিং আরও বেশি রেগে যায়। হাইমিং রাগে রাগে সোজা নিজের রুমে চলে যায়, গিয়ে জওকে বলে, আচ্ছা এখন কি ইউকেতে আমার কোনো আঙ্কেল আছে, তুমি একটু খোঁজ নিয়ে দেখো তো। জও তখন বলে, হ্যাঁ আপনার একটা আঙ্কেল তো আছে। হাইমিং তখন বলে, আঙ্কেলকে বলো আমার জন্য কিছু নিয়ে আসতে। জও বলে যে কী নিয়ে আসতে বলবো। হাইমিং বলে, যা পারো তাই নিয়ে আসতে বলো। যাই হোক, এর পরের দিনের দৃশ্য দেখতে পাই, জও এসে লিনের কাছে অনেক বড় একটা প্যাকেট দিয়ে যায়, এবং ওই প্যাকেটের ভিতরে কী ছিল জানেন? ওর ভিতরে ছিল এক গাদা বডি স্প্রে। এবং এতগুলো বডি স্প্রে লিন কি করবে, তাই ও সমস্ত কলিগদের বলে, এটা আমাকে একজন গিফট করেছে, তোমরা সবাই চাইলে একটা করে নিতে পারো। আর এটা অফিস থেকে হাইমিং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, দেখার সাথে সাথে ওর আরও বেশি মেজাজ গরম হয়ে যায়। এবার যখন লিন বাড়িতে এসেছিল, হাইমিং তখন ওকে কল দিয়ে বলে, আগামীকাল সকালে 7টার ভিতরে তুমি আমার বাড়িতে চলে যাবে, এবং এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্টের মতো আমাকে আমার বাড়ি থেকে পিক আপ করে সোজা অফিসে পৌঁছে দিবে। তো ও আর কি করবে, পরের দিন রেডি হয়ে সোজা হাইমিংয়ের বাড়িতে পৌঁছে যায়। হাইমিংয়ের জন্য ওয়েট করতে থাকে। হাইমিং তখনও পর্যন্ত রেডি হয়নি। হাইমিং ওর ছাদের উপর থেকে দেখতে পায় যে লিন এসে অপেক্ষা করছে। তখন হাইমিং দ্রুত করে রেডি হয়ে নিচে আসে, এবং হাইমিং যে টাইটা বেঁধেছিল সেই টাইটা লিন আবার খুলে সুন্দর করে আর একটাভাবে গিট দিতে থাকে। আর এই নটটা ও নতুন করেই শিখেছে। এবারে সুন্দর করে যখন হাইমিংয়ের ওই টাইটাও বেঁধে দেয়, তখন হাইমিং ওকে জিজ্ঞেস করে, তুমি এরকম দারুণ করে টাই বাঁধা কীভাবে শিখলে? লিন তখন বলে, এটা আমি একটা স্পেশাল মানুষের জন্য শিখেছিলাম। তখনই হাইমিংয়ের আবার রাগ হয়ে যায়, কারণ হাইমিংয়ের ফিল হয় যে এটা মনে হয় ও সাউজুর জন্যই শিখেছে। তাই ও লিনকে বলে, আমি এখন অফিসে যাব না, আমার ইচ্ছা করছে না, তুমি চলে যাও। এতে লিন অবাক হয়ে বলে, এ বাবা, উনি আমাকে গতকাল ফোন দিয়ে বললেন যে আজকে তাকে রিসিভ করে নিয়ে যেতে, আবার এখন বলছে যাবে না। মানে মেয়েদের মতো ছেলেদের এত মুড সুইং করে তা তো জানতাম না। এবার ওর রাগ করে অফিসে চলে আসে, আর এদিকে হাইমিংয়ের খুব রাগ হচ্ছিল বলে ও টাইটা খুলে ফেলে। কিন্তু ও আবার লিনের আগে নিজ অফিসে চলে এসেছে, এবং সেভাবে রেগে ফুঁসে বেড়াচ্ছে। এদিকে লিন মনে মনে বলে, আরে আমি ওই টাইয়ের নটটা তো আপনার জন্যই শিখেছিলাম, যেটা ও আর হাইমিংকে জানাতে পারে না। সেদিন কাজ শেষে যখন লিন চলে যাবে এবং কম্পিউটারটা বন্ধই করতে যাবে, তখনও দেখে একটা ইমেল এসেছে, আর এটা সাউজু ওকে করেছিল। এখনো পর্যন্ত লিন তো সাউজুকে কখনোই দেখেনি, তাই ও সাউজুর ছবিগুলো দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল, কারণ সেগুলো বিভিন্ন রকম স্টাইলে তোলা ছিল। আর হাইমিং ওর পিছনেই বসেছিল। এই দৃশ্য দেখার পরে তো হাইমিংয়ের আরও রাগ হয়ে যায়। হাইমিং ওকে বলে, তুমি এক্ষুনি আমার সঙ্গে ডিনারে যাবে, চলো। এটা বলে ওকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে, আর সেখানেই আমরা তিহান আর মিংমিংকে দেখতে পাই। ওরা দুজন ডিনার করছিল।
তো তিহানকে যে মিংমিং পছন্দ করে তিহান একটুও বুঝতে পারে না। তিহান আসলে গরিব, কিন্তু মিংমিং অনেক বড় লোকের মেয়ে। যাই হোক, এখানে হাইমিং আর লিনও আসে, ওদের একসঙ্গে দেখা হয়ে যায় এবং ওরা একে অন্যের সঙ্গে পরিচিত হয়, কারণ তিহান এখানে কমন একজন মানুষ যে হাইমিং এর সঙ্গেও পরিচিত, আবার এদের দুজনের সঙ্গেও পরিচিত। যাই হোক, হাইমিং ওদিন ইচ্ছে করে অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। তখন লিন ওকে বলে, তুমি আমার উপর রাগ করেছো তাই না? আসলে আমি জানি তুমি জেলাস। আচ্ছা ঠিক আছে, তুমি বলো তো, আমি এই ২টা আঙুল তুললাম। একটা হলো তুমি জেলাস, আর একটা হলো না হয় তুমি আমাকে পছন্দ করো। কোনটা? যেকোনো একটা উত্তর তোমাকে দিতেই হবে। হাইমিং তখন বলে, আমি কোনোটাই চুজ করব না। লিন বলে, না না, এরকম করলে তো হবে না। হাইমিং বলে, তুমি এত কথা কেন বলছো? লিন বলে, ঠিক আছে, আমি আর একটাও কথা বলবো না, কিন্তু তুমি আমার উপর রাগ করো না। তো ওদের রাগ মিটে গিয়েছিল। এরপরে হাইমিং যখন বাসায় আসে, ওর লিনের কথা বারবার মনে পড়ে। পরদিন সকালবেলায়ও মনে পড়ে গত রাত্রের কথা। তো সেদিন ও লিনকে কল দিয়ে জানিয়ে দেয় যে আজকে আর ওকে রিসিভ করতে লিনকে আসতে হবে না, ও নিজেই অফিসে চলে আসবে। অফিসে আসার পরে ওর গুরুতর একটা কাজ পড়ে যায় এবং লিন ওকে বলে যে আমি আপনাকে ড্রাইভ করে নিয়ে যাচ্ছি। হাইমিং তখন বলে সেটার কোনো দরকার নেই। আসলে হাইমিংকে আজকে একটা বিশেষ কাজে বিদেশে যেতে হবে, আর সেজন্যই লিন ওকে পৌঁছে দিতে চেয়েছিল। তবে এখনও যাওয়ার আগে ওর হাতে অনেকটা টাইম আছে বলে লিন হাইমিংকে নিয়ে একটা সমুদ্রের পাড়ে আসে। লিনের এই সমুদ্র পাড়টা খুবই পছন্দ হয়, কিন্তু হাইমিংয়ের একটা ফোবিয়া কাজ করে। ছোটবেলায় এই সমুদ্রের পানিতে ও একবার ডুবে মরেই যাচ্ছিল, আর সেজন্য ও সমুদ্রের এই বিশাল জলরাশি দেখে ভয় পায়। এজন্য একটু দূরে দূরে দাঁড়িয়েছিল। লিন এই ব্যাপারটা বুঝতে পেরে ওকে কনভিন্স করে, আর ওরা একটা বেঞ্চে এসে বসে। দুজনে অনেক সুন্দর করে কথা বলে। আসলে এরা দুজনেই খুবই ম্যাচিউর। লিন একটু ইম্যাচিউরগিরি দেখালেও ওর ভিতরে ম্যাচিউরিটি ছিল অনেক বেশি। এরপরে ওকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসে। তো যেদিন হাইমিংয়ের দেশে ফেরার কথা, সেদিন হুট করে জানা যায় হাইমিংয়ের যে প্লেনে করে আসার কথা, ওই প্লেনটাকে নাকি ক্রাশ করেছে বা কিছু একটা হয়েছে এরকম। মানে হাইমিংয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। লিন তখন অনেক চিন্তায় পড়ে যায়। যেভাবেই হোক হাইমিংকে খুঁজে বের করতে হবে। এমনকি ওর সিস্টেমও তো এই বিষয়ে ওকে কিছু জানায়নি। ও খুবই চিন্তায় পড়ে গিয়ে সোজা এয়ারপোর্টে চলে যায় এবং বারবার হাইমিংকে কল করতে থাকে। এত চিন্তা ওর কখনোই হয়নি। ও কোনো মানুষকে যে এভাবে ভালোবেসে ফেলবে সেটাও তো কল্পনা করেনি। ওই এয়ারপোর্টে গিয়ে তো পুরাই কেঁদেই ফেলেছিল। ঠিক তখনই পিছন থেকে ও দেখতে পায় যে হাইমিং এসে ওকে ডাক দিয়েছে। হাইমিংকে দেখার সাথে সাথে ও গিয়ে হাইমিংকে জড়িয়ে ধরে। হাইমিং তখন বলে, কি হয়েছে? লিন বলে, আমি তো ভেবেছিলাম আমি তোমাকে হারিয়েই ফেলেছি। হাইমিং তখন বলে, আসলে আমার ফ্লাইটটা মিস হয়েছিল, আমি পরের ফ্লাইটে এসেছি। লিন বলে, ও আচ্ছা, আমি শুনেছি আগের ফ্লাইটটা নাকি ক্রাশ করেছে। হাইমিং বলে, আমার কিছু হয়নি। লিন তো একেবারে নিজের প্রাণ ফিরে পেয়েছে। এরপরে লিন ওকে একটা উইশ বক্স দেয় আর বলে, এটা তুমি নিজের কাছেই রেখে দিবে, এটা তোমার কাছে থাকলে তুমি ভালো থাকবে। ঠিক তখনই পিছন থেকে হাইমিংয়ের একটা ফ্রেন্ড এসে হাইমিংকে ডাক দেয়। ওই মেয়েটি ইউকে থেকে আজকেই ফিরছে, আর সাথে ছিল সাউজু। অর্থাৎ সাউজু এখন ওই মেয়েটির সঙ্গে প্রেম করছে, আর এদের দুজনেরই এয়ারপোর্টে দেখা হয়ে যায়। লিন তো পুরো অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটি না ওর প্রেমিক হওয়ার কথা, তাহলে এ অন্য একটা মেয়ের সঙ্গে কিভাবে দেশে ফিরতে পারে? আর হাইমিং কিন্তু ঠিকই বুঝতে পেরেছিল যে লিনের সঙ্গে এই সাউজুরই সম্পর্ক ছিল। কিন্তু এখন হাইমিং যখন জানতে পারে এই সাউজুর সঙ্গে ওর ফ্রেন্ডের সম্পর্ক, তখন হাইমিং একটু ওর সঙ্গে ভালো করে কথা বলে, কিন্তু লিনকে একটু খোঁচা দেয় যে আমি শুনেছি এই ছেলেটি নাকি তোমারও বন্ধু। লিন তখন বলে, হ্যাঁ, আমরা জাস্ট ফ্রেন্ড, আমরা স্কুলে একসঙ্গে পড়েছি, এই আর কি। হাইমিং বলে, ও আচ্ছা, আর কোনো সম্পর্ক নেই? লিন বলে, না, আর কি সম্পর্ক থাকবে। এরপরে আমরা সাউজুকে দেখতে পাই, আর এই যে মেয়েটি, ওর নাম চেন, এদের দুজনকে দেখতে পাই। এই মেয়েটিকে তো সব সময় একটা বশীকরণ তাবিজ পরিয়েই রেখেছিল সাউজু, কারণ মেয়েটি অনেক বড় লোক। যাই হোক, এরপরে আলাদা করে লিনের সঙ্গে দেখা করতে আসে সাউজু। ও লিনকে বোঝানোর চেষ্টা করে যে ওই চেংয়ের সাথে আমার কোনো সম্পর্কই নেই, আমরা শুধু বন্ধু। লিন তখন বলে, তুমি আর কত মিথ্যা কথা বলবে? আমি একের পর এক চাকরি বাকরি করে তোমাকে টাকা পাঠিয়েছে পড়াশোনা করানোর জন্য, আর তুমি যেই বড় লোকের একটা মেয়ে দেখেছো তার সঙ্গে সম্পর্ক শুরু করে দিলে? এরকম চিটার তুমি। কিন্তু তখন সাউজু কেঁদে কেটে ওকে ম্যানেজ করার চেষ্টা করে। তবে এই লিন তো একটু শক্তপোক্ত লিন। এ তখন বলে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। ওই ছেলেটি মানে সাউজুও তখন বলে, ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের ভিতরে সম্পর্ক রাখা পসিবল হচ্ছে না, ব্রেকআপ। লিন তো এটাই চাচ্ছিল। লিন বলে, ঠিক আছে, ব্রেকআপ। তবে যাওয়ার আগে ওর মুখে ও পানি ছুঁড়ে মেরে যায় আর বলে, তুমি এটাই ডিজার্ভ করো, আর কখনো আমার সামনে আসবে না, আর আমি যত টাকা তোমাকে পাঠিয়েছি তার সব আমার কাছে ফেরত দিবে। এরপরে আমরা দেখতে পাই যে আলাদা করে আবার হাইমিংয়ের সঙ্গে ওর বান্ধবী চেং দেখা করতে এসেছিল। তবে হাইমিং ওকে একটু অ্যালার্ম করে দেয় যে তুমি যার সঙ্গে প্রেম করছো সেই ছেলেটিকে একটু বুঝে শুনেই প্রেম করো। আবার এখান থেকে যখন চেং চলে যাচ্ছিল তখন লিনের সঙ্গে দেখা হয়। লিনও ওকে একটু বলে দেয় যে তুমি যার সাথে প্রেম করছো সেই মানুষটাকে কতদিন চেনো, একটু বুঝে শুনে দেখো। যাই হোক, আজকে এখানে চেংয়ের আসার একমাত্র কারণ ছিল তা হচ্ছে ও মূলত সাউজুকে এখানে রেফার করেছে।
সেজন্য হাইমিং ওর ইন্টারভিউ নেয়, ওকে অনেক কোশ্চেন জিজ্ঞেস করে, যে কিসব কোশ্চেনের ভালো উত্তর তো দিয়েছিল সাউজু। হাইমিং ওকে জানিয়ে দেয় যে আমার কোম্পানির জন্য তুমি ফিট নও, তোমার অনেক ল্যাকিংস আছে, তাই চাকরিটা ওর হয় না। আর এসবের জন্য সাউজু লিনকেই দায়ী করে, কারণ ও দেখেছে লিনের সঙ্গে হাইমিংয়ের আবার একটা ভালো ওঠাপড়া আছে। আর এদিকে বারবার মনের ভিতরে চেঙের ঘুরপাক খাচ্ছিল যে লিন ওকে কিছু কথা বলেছে, যে ছেলেটার সাথে তুমি প্রেম করছো সেই ছেলেটাকে কি তুমি ভালো করে চেনো। আর সেজন্য ও যখন সাউজুর কাছে আসে তখন সাউজুকে আর একটু অবজার্ভ করার চেষ্টা করে। ওর বারবার লিনের কথা মনে পড়ে, কারণ আসলেই সাউজু তো ভালো ছেলে না। সাউজু ওর ফ্রেন্ডের সঙ্গে যেদিন দেখা হয় সবাইকে বলে, তোমরা কি জানো লিন আমাকে ডাম্প করেছে, এবং লিন একটা বড়লোক ছেলেকে পেয়ে আমাকে ভুলে গিয়েছে, অথচ আমি ওকে কত ভালোবাসতাম। আর এই কথা আবার মিংমিংকে একজন মেসেজ দিয়ে জানিয়ে দেয়। এতে তো মিংমিংয়ের খুব রাগ হয়ে যায়, কারণ লিন ওর সঙ্গে তো কখনোই বিট্রাই করার চেষ্টা করেনি, এই সাউজুই তো রিয়াল বিট্রায়ার। আর সেজন্য মিংমিং এটা জানার সাথে সাথে সেই দোকানে চলে আসে, আর বড় একটা গ্লাস বোতল ধরে ওর দিকে তো মারতেই যাচ্ছিল। ওকে বলে, তোর মতো চিটার ছেলে, লিন তোর সঙ্গে চিট করেছে, তুই তো বড় চিটার। এইসব বলে ওকে অনেক হুমকি ধামকি দিয়ে এখান থেকে চলে যায়, এবং তিহান ওকে একরকম এখান থেকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে যায়, কারণ মিংমিং জানে যে লিন কতটা ভালো মেয়ে, একে ভালোবেসে নিজে দিনের পর দিন কাজ করে টাকা পাঠিয়েছে। এই কথাও মিংমিং সবার সামনেই বলে। এরপরে রাগ করে ওখান থেকে হন্তদন্ত হয়ে বেরিয়ে চলে আসে। তিহান ওকে বোঝানোর চেষ্টা করলেও ও বোঝে না, আর বলে, লিনের বিরুদ্ধে কেউ অপবাদ দিলে সেটা আমি কখনোই সহ্য করব না। এটা বলেও লিনের সঙ্গে দেখা করতে আসে, আর লিনের কাছ থেকে জানতে পারে যে সত্যি সত্যি ওদের ব্রেকআপ হয়ে গিয়েছে। লিন বলে, তুমি একদম চিন্তা করো না, আমি ব্রেকআপ করেছি কারণ ও অন্য একটা মেয়েকে ভালোবাসে, ও চেং নামের একটা মেয়ের সঙ্গে এখন ডেট করছে বলে। মিংমিং বলে, আচ্ছা আমি বুঝেছি, ওকে আমাদের সাহায্য করতে হবে। যাই হোক, এর পরের দিন আমরা আরেকটা দৃশ্য দেখতে পাই, যেখানে আবার সাউজুর কাছে ফোন দিয়েছিল মিংমিং। আর মিংমিং বলে, দেখো সাউজু, সেদিনকার যে ব্যবহার আমি তোমার সঙ্গে করেছিলাম তার জন্য আমি খুবই সরি। এরপরে লিন যা যা লিখে দিচ্ছিল সেগুলোই মিংমিং বলতে থাকে। মিংমিং বলে, দেখো আমি যেহেতু খারাপ ব্যবহার করেছি তোমার সঙ্গে, তাই তোমার উদ্দেশ্যে আমি একটা পার্টি থ্রো করেছি। এতদিন পরে তুমি বিদেশ থেকে দেশে ফিরে এসেছো, আমার বন্ধু বান্ধবদের ভিতরে তুমিই তো সব থেকে বেশি পড়াশোনা জানা, আর তাই আমি তোমার উদ্দেশ্যে যে পার্টিটা থ্রো করেছি সেখানে তোমাকে আসতেই হবে। সাউজু প্রথমে আসতে চাচ্ছিল না, কিন্তু মিংমিংকে বলে, দেখো মিংমিং, তুমি বলছো বিধায় আমি পার্টিতে যাব। আসলেই ও নিজে একটু নার্সিসিস্ট ক্যাটাগরির লোক ছিল, তো এজন্য ও পার্টিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ও জানে না ওই দিন ওর কত বড় বাস ওয়েট করছে। যাই হোক, এরপরে ওর সঙ্গে দেখা করতে এসেছিল চেং। চেং তখন বলে যে, তুমি তো তোমার বাবা মায়ের সঙ্গে আমাকে কখনো দেখা করালে না। ও তখন আবার কেঁদে কেটে বলতে শুরু করে, দেখো আমার বাবা অনেক অসুস্থ, আমার বাবা হাসপাতালে ভর্তি, আমি লেখাপড়া করে কেবল ফিরে এসেছি, এখন আমার হাতে চাকরিও নেই, টাকা পয়সাও নেই, বাবাকে টাকা পয়সা দিতে হবে সেটাও দিতে পারছি না, আমি খুব অঘাচণ্ডী একটা ছেলে, আমি যে কি করি। তখন চেং বলে, এটা তুমি আগে বলবে তো, তুমি আগে বলতে পারতে, তোমার ফ্যামিলির কন্ডিশন ভালো না, আমি তোমাকে একটা 2 লাখ টাকার কার্ড দিচ্ছি, এই কার্ডটা তুমি নিজের কাছে রেখে দিও। আসলে এই কার্ডের জন্যই সাহায্য এতক্ষণ এত কান্নাকাটি করছিল। কার্ডটার দিকে তাকিয়ে ও হাসতে থাকে, মূলত ওর মাথায় ঘুরছে অন্য কোনো প্ল্যান। এজন্যই তো ও চেংয়ের সঙ্গে এভাবে দিনের পর দিন ভনিতা করে প্রেমটা টিকিয়ে রেখেছে। এর পরের দিন আমরা দেখতে পাই যে নিজের হাতে যে একটা আংটি পরা ছিল, সাউজু সেই আংটিটা খুলে ফেলে, আর ওর কাছে একটা ছবি ছিল লিন আর ওর একসঙ্গে তোলা, সেই ছবিটাও ও ছিঁড়ে ফেলে আর বলে, আজকে থেকে লিন, তোমার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক এখানেই শেষ হলো। এটা বলে ও লিনের বাবার কাছে চলে যায়। তবে এখানে লিনের বাবার সাথে ওর কী কথা হয়েছিল তা আমরা জানতে পারি না, তবে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন যে আসলে কেন ও লিনের বাবার কাছে গিয়েছিল। এরপরে সেই পার্টির দৃশ্য দেখানো হয়, যেখানে তো ও খুব সেজে গুজে এসে হাজির। এখানে আজকে লিন আসেনি। ও মিংমিংকে আগেই বলেছিল লিন আসবে কিনা, যেহেতু ও শুনেছে লিন আসবে না তাই মূলত ও এখানে এসেছে। এবার এখানে আসার কিছুক্ষণ পরে নিজেদের ভিতরে ওদের কথা হয়। ওর ফ্রেন্ডরা বলে, লিন কত খারাপ একটি মেয়ে, দেখো সাউজু এত ভালো একটা ছেলে তাও ওকে চিট করলো, এটা কিন্তু লিনের করা একদম ঠিক হয়নি। ঠিক তখনই লিন এসে এখানে হাজির হয় আর বলে, আমার বন্ধু বান্ধবগণ, তোমরা তো জানো না সাউজু কোন লেভেলের ভালো ছেলে। দেখো তাহলে এই সাউজু যে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে বলে স্বীকার করছে, সে আসলে তার গ্রাজুয়েশন কমপ্লিটই করতে পারেনি, তার আগেই ওকে ওখান থেকে বের করে দেওয়া হয়েছে। আর এই যে এই পেপারসে যে ডকুমেন্টগুলো আছে সেটা হলো আমি ওকে পুরো এই কয়েক বছরে নিজে কাজ করে দিনের পর দিন টাকা পাঠিয়েছি, ওর টিউশন ফিস দিয়েছি, আর তোমরা কিনা বলছো যে আমি ওর সঙ্গে চিট করছি। সাউজু তখন বলে, কিন্তু সেই টাকা আমি তোমার বাবাকে ফিরিয়েও দিয়েছি, এই তার রেকর্ড। আসলে সাউজু একটু আগে লিনের বাবার কাছে যে গিয়েছিল মূলত ওই কার্ডটাই দিয়ে আসতে গিয়েছিল। ও বলে যে আমি ওর বাবার কাছে পুরো 2 লাখ টাকার একটা কার্ড দিয়ে এসেছি।
তো আমি লিনের সমস্ত দেনা পাওনা কিন্তু শোধ করে দিয়েছি। লিন, এরপরেও কি তুমি বলতে চাও যে আমি তোমার সঙ্গে চিট করেছি? তুমিই তো বরং একটা বড়লোক ছেলে দেখে তার সঙ্গে ডেট করে বেড়াও। আর তুমি কিনা উল্টো আমাকে দোষারোপ করছো। এসব বলে আবার এখানে যেসব ফ্রেন্ডরা ছিল তাদেরকে কনভিন্স করে নেয়। সমস্ত ফ্রেন্ডরা বলে আসলেই তো সাউজু কত ভালো ছেলে। ঠিক তখনই এখানে চেং এসে হাজির হয়ে যায় আর বলে, আর যে কার্ডটা তুমি লিনের বাবাকে দিয়ে এসেছো সেই কার্ডটা কে দিয়েছিল তোমাকে? এটা বলে ওকে একটা থাপ্পড় দেয় আর বলে, তুমি কি জানো ওইটা একটা ব্লাঙ্ক কার্ড। ওই কার্ডে কোনো টাকা পর্যন্ত নেই। আমি জানতাম যে তোমার আসলে এই ভালো মানুষের পিছনে আরো একটা পরিচয় আছে। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যে হাইমিং আসলে চেংকে ডেকে পাঠিয়েছিল আর ওই কার্ডটা দিয়ে বলেছিল, অচিরেই এই কার্ডটা তোমার লাগবে আর যেভাবেই হোক এটা সাউজুকে দিবে। কারণ সাউজু তোমার কাছে টাকা পয়সার জন্য কান্নাকাটি করবে। তুমি যখন সেই পরিস্থিতিতে পড়বে তখনই বুঝবে যে কার্ডটা কখন ওকে দিতে হবে। আর সত্যি সত্যি ওরা যেমনটা ভেবেছিল ঘটনা তেমনটাই ঘটেছে। সাউজু তখন বারবার ক্ষমা চাইতে লাগে চেংয়ের কাছে। চেং তখন বলে, তোমার মতো একটা চিটার ছেলেকে আমি ভালোবেসেছি, এতে আমার নিজের প্রতিই করুণা হচ্ছে। ব্যাস, সবাই ওকে অনেক ঘৃণা করে তারপরে এখান থেকে চলে যায়। আর চেং তখন লিনকে জড়িয়ে ধরে বলে, তোমাকে সত্যিই ধন্যবাদ, এমন একটা মানুষের হাত থেকে তুমি আমাকে বাঁচিয়েছো। লিনও তখন খুশি হয়, কারণ সাউজুর মতো একটা মানুষ কখনোই চেংয়ের মতো এত সুন্দর একটা গার্লফ্রেন্ড ডিজার্ভ করে না। এর ভিতরে সব থেকে ভালো ফায়দা হয়েছে হাইমিংয়ের। লিনের জীবন থেকে সাউজু নামটা মুছে গেল, এতে হাইমিংয়ের খুশি হওয়ারই কথা। হাইমিং খুশি হয়ে লিনকে নিয়ে একটা পার্কে গিয়েছিল। এই পার্কে অনেক সুন্দর করে নিজেদের টাইম ওরা স্পেন্ড করতে থাকে। তবে লিন আর হাইমিং দুজনে একটা বেঞ্চে বসেছিল। এই জিনিসটাকে কি বলে আমার ঠিক মাথায় আসছে না এই মুহূর্তে। যাই হোক, ওটা যেই হাইমিং নিচু করে ধরেছিল, লিন তখন উপর থেকে গড়িয়ে সোজা হাইমিংয়ের গায়ের উপরে পড়ে যায় এবং ও ওঠার অনেক চেষ্টা করে। হাইমিং তখন বলে, তুমি কি বোকা নাকি? তুমি তো এখান থেকে মাটি থেকেই উঠতে পারতে, তাহলে এত কষ্ট করে ওঠার কি দরকার? এভাবেই ওদের ভিতরের সম্পর্কটা আস্তে আস্তে আরও ডিপ হতে থাকে। এরপরে হাইমিংকে নিয়ে লিন ওদের নিজেদের বাড়িতে চলে আসে। সেদিন একসঙ্গে অনেক খাওয়া দাওয়া করে ওরা। লিনের বাবা সুন্দর রান্না করতে পারতো আর এই খাবার হাইমিংয়ের খুবই ভালো লাগে, কারণ হাইমিং ওর ফ্যামিলির সঙ্গে খুব একটা বেশি সময় কখনোই কাটাতে পারেনি। ও যখন চলে গিয়েছিল তখন লিন দেখে যে হাইমিংয়ের ভালো লাগার পরিমাণটা 68% হয়ে গিয়েছে। লিন তখন খুশিতে গদগদ হয়ে গেলেও ওর কোথাও একটা ফিল হচ্ছিল যে এখন তো হাইমিং ওকে 100% ভালোবেসে ফেললেই ওকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তাই ও চাচ্ছিল সময়টা একটু আস্তে আস্তে কাটুক। এরপরে ওরা একটা ফুলের বাগানে যায়, আরও অন্যান্য জায়গায় ঘুরতে থাকে, যেখানে হাইমিং লিনের ছবি তুলে দিচ্ছিল এবং একটা বেঞ্চে যখন লিন বসেছিল তখন হাইমিং ওর ফটো তোলার পরে হাইমিং ওই বেঞ্চে গিয়ে বসে এবং ঠিক যে জায়গায় লিন বসেছিল সেই জায়গাটা ফাঁকা রেখেই। এরপরে ওরা এখানকার আরও অন্যান্য দৃশ্যগুলো ঘুরে দেখে। তো হাইমিং ওকে বলে, কেন জানো লিন, তোমাকে মনে হয় সবসময় তুমি তাড়াহুড়োর উপরে থাকো, তুমি কি একটু স্লোলি চলতে পারো না? তখন লিন বলে, ঠিক আছে, তুমি চাচ্ছ আমি একটু স্লো হয়ে যাই, তাহলে চলো আমরা মাছ ধরবো। এটা বলে ও সোজা মাছ ধরার জন্য চলে আসে, কিন্তু এতটাই বোরিং হয়ে গিয়েছিল ব্যাপারটা যে ও ঘুমিয়ে পড়ে। পরে রাত্রে ওরা একটা হোটেলে আসে। আর এদিকে হাইমিং চিন্তা করছিল আজকে যেভাবেই হোক ও লিনকে প্রপোজ করবে, কারণ আজকে ওরা ডেটেই বেরিয়েছে এক প্রকার। তো লিন তখন বসে বসে ওদের ছবিগুলো দেখছিল। তো লিন যখন দেখে একই বেঞ্চে ওরা দুইজন আলাদা আলাদা করে ছবি তুলেছে এবং সেই ছবিতে লিন একটা জায়গায় বসেছে আর হাইমিং ওই জায়গাটা ফাঁকা রেখেই হাতটা এমনভাবে দিয়েছে যে ওদের দুজনকে পাশাপাশি রাখলে ঠিক এরকম একটা ছবি হতো। আর এদিকে দেখা যায় যে হাইমিংয়ের ভালো লাগার পরিমাণটাও বেড়ে যাচ্ছে। হাইমিং কিন্তু ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সুন্দর করে নিজে একটা জায়গাকে সাজাচ্ছে, মূলত এখানে দাঁড়িয়েই ওকেও প্রপোজ করবে। কিছুক্ষণ পরে লিন যখন বাইরে আসে, হাইমিং তখন ওকে বলে, তোমাকে একটা বিশেষ কারণে আমি এখানে ডেকে পাঠিয়েছি, আজকে তোমাকে আমি একটা কথা জানাতে চাই। কিন্তু তখনই ওদের পাশে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছিল আর সেটা খুব জোরে সাউন্ড করেই করছিল। লিন আর হাইমিং তখন থেমে যায়, মানে হাইমিং যে কথাটা ওকে বলতে গিয়েছিল সেটা আর বলতে পারে না। এরপরে আবার যখন হাইমিং লিনকে প্রপোজ করতে যাবে তখন হাইমিংয়ের ফোনটা বারবার বাজতে থাকে। এতে আর একদমই সুযোগ হয় না ওরা লিনকে প্রপোজের কথাটা বলার। এরপরে কি আর করা, ওরা ওখান থেকে চলে আসে। লিন কিন্তু খুব ভালো করেই জানতো যে হাইমিং আজকে ওকে প্রপোজ করার জন্য এখানে ডেকে পাঠিয়েছিল আসলে, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হয়ে উঠল না। এরপরে লিনকে নিজের বাসায় পৌঁছে দিয়ে যখন হাইমিং চলে যাচ্ছিল তখন ওর মনে পড়ে যে ও আসলে অনেকগুলো ড্রিঙ্কও কিনেছিল, একসঙ্গে ওরা ড্রিঙ্ক করতে চেয়েছিল। এরপরে হাইমিং সেই বোতলটা দেখে, যেটা একটা উইশ বোতল ছিল, ওর ভিতরে একটা কাগজ ছিল, সেই কাগজে লিন সুন্দর করে লিখে রেখেছে, আমি সারা জীবন তোমার মঙ্গল কামনা করি, মানে সুন্দর একটা উইশ আর কি। আর এটা দেখার সাথে সাথেই
হাইমিংয়ের তো ভালোবাসার পরিমাণ বেড়ে যায় আর এদিক থেকে লিনও বুঝতে পারে যে হাইমিংয়ের ভালোবাসার পরিমাণ বেড়েই চলেছে। তো লিন এটা বুঝতে পারে না যে এখন এত বেশি কেন হুট করে বেড়ে যাচ্ছে। হাইমিং আসলে পিছন থেকে দৌড়ে এখানে চলে এসেছে। ও লিনকে এসে জানায়, হয়তোবা সেই পরিস্থিতিতে আমি তোমাকে আমার মনের কথাটা বলতে পারিনি, কিন্তু এখন আমি তোমাকে জানাচ্ছি আমি তোমাকে পছন্দ করি। এটা বলে ও লিনকে একটা কিস করে, কিন্তু লিন ওকে দূরে ঠেলে দিয়ে সোজা উপরে চলে আসে। আসলে লিন খুব চিন্তায় পড়ে গিয়েছিল। হাইমিংয়ের ভালোবাসার পরিমাণ যত বেড়ে যাবে তত ওর এই পৃথিবীতে থাকার সময়টা কমে আসবে, আর সেজন্যই ও মূলত হাইমিংয়ের থেকে একটু লুকিয়ে লুকিয়ে বেড়ানোর চেষ্টা করছিল, যাতে লিনের এই ভালোবাসার পরিমাণটা আর না বেড়ে যায়। এতে একটু হাইমিংয়ের খারাপ লাগে। স্পষ্টতই লিন ওকে পছন্দ করে, তাহলে কেন লিন ওকে অ্যাভয়েড করছে? ও লিনের সঙ্গে এত কথা বলার চেষ্টা করে, কিন্তু লিন সবসময় দেখায় যে ও অনেক বিজি আছে এবং হাইমিংয়ের সঙ্গে কথা বলতে পারবে না। হাইমিং ওকে অনেক বোঝানোর চেষ্টা করে যে তোমার কি হয়েছে, কিন্তু লিন তাও তো বলতে পারে না যে হাইমিং ওকে 100% ভালোবেসে ফেললেই লিনকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। হাইমিং এমনকি লিন আর ওর বোনকে নিয়ে ঘুরতেও বের হয়, মানে সম্ভবত যা যা করা দরকার তার সমস্তটাই করে, কিন্তু তারপরেও ও লিনের মন জোগাতে পারে না। তাই হাইমিং অন্য একটা সিদ্ধান্ত নেয়। ও অসুস্থতার ভান করে বাড়িতে পড়ে থাকে আর ওর জওকে বলে দেয় যে লিনকে তার বাড়িতে পাঠিয়ে দিতে, কারণ তার বাড়ির সমস্ত চাকর বাকর নাকি চলে গিয়েছে এবং ওর এখন দেখাশোনা করার কেউ নেই। তাই লিনই একমাত্র ব্যক্তি যে হাইমিংয়ের টেক কেয়ার করতে পারে। লিন এখানে আসে ঠিকই এবং লিন বুঝতেও পারে যে হাইমিং আসলে অসুস্থ না। তাই ও বলে যে এভাবে আমাকে আটকে রাখার কোনো মানে হয়? লিন যখনই এখান থেকে চলে যেতে চাচ্ছিল হাইমিং ততই কাতরাতে থাকে, তাই লিন আর ওকে ফেলে রেখে চলে যেতে পারে না। এরপরে আমরা দেখতে পাই তখন লিন বাইরের ঘরে বসে বসে পড়ছিল। তখন এই সিস্টেম ওকে একটা টাস্ক দেয় আর বলে, তুমি এখন হাইমিংয়ের বাড়িতে আছো আর এখন মাত্র 5 মিনিটের ভিতরেই তোমাকে হাইমিংয়ের রুমে যেতে হবে আর হাইমিংকে দেয়ালের কাছে এনে ফেলতে হবে, যেখানে মনে হবে হাইমিং রোম্যান্টিক্যালি তোমাকে দেয়ালের কাছে চেপে ধরেছে এবং তোমাদের একটা রোম্যান্টিক মুহূর্ত ক্রিয়েট করতে হবে। এখন লিন এটা কিভাবে করবে? হাইমিং তো অসুস্থতার ভান করছে। তো লিন তখন ওকে টানাটানি করতে করতে বলে, তুমি অনেকক্ষণ শুয়ে আছো, তাই তোমার একটু হাঁটাহাঁটি করা উচিত। এটা বলে ওকে টানাটানি করতে থাকে আর ওকে ঠিক দেয়ালের কাছে এনেই ফেলে। হাইমিং বুঝতে পারে না লিনের হঠাৎ করে হয়েছেটা কি, আর সিস্টেম কিন্তু লিনকে এই টাস্কটাই দিয়েছিল। তো টাস্কটা এখন কমপ্লিট হয়ে গেল। হাইমিং হুট করে লিনকে বলে, এটার মানেটা কি? আমি তো ভালোই শুয়েছিলাম, তুমি এখানে আমাকে টেনে কেন নিয়ে এলে? লিন এটার কি উত্তর দেবে? লিন বলে, মানে মানে এমনি তুমি মনে হয় তোমার মাথা ঘুরে গিয়েছে আর সেজন্য তুমি এই দেয়ালের কাছে আমাকে চেপে ধরেছে। হাইমিং বলে, আমি তো একদমই সুস্থ। কি হলো মেয়েটার বুঝলাম না। রাত্রেবেলা যখন হাইমিং ঘুমাচ্ছিল তখন দেখা যায় যে ও সত্যি সত্যি একটু জ্বর চলে এসেছিল। লিন ওর টেক কেয়ার করতে লাগে এবং ওর টেক কেয়ার করতে করতে ওর পাশেই ঘুমিয়ে পড়েছিল। সকালবেলা হাইমিংয়ের যখন ঘুম ভাঙে তখন ও লিনকে পাশে দেখে খুবই খুশি হয়ে যায়, কিন্তু লিন একটু নড়াচড়া করে উঠলে হাইমিং আবারও ঘুমের ভান করে শুয়ে পড়ে। আর লিন যখন চোখ খোলে তখন দেখে যে ও হাইমিংয়ের পাশে শুয়ে আছে। এতে খুবই লজ্জা পেয়ে যায় ও আর দ্রুত করে এখান থেকে উঠে চলে যায়। যাওয়ার পরেই দেখা যায় এই বাড়ির যে চাকর বাকর ছিল তারা ফিরে এসেছে। যে ও হাইমিংয়ের খাবারটা এখানে দিয়ে নিজের রুমে চলে গিয়েছিল, কিন্তু যখন ও বসেছিল তখন সিস্টেম ওকে আরও একটা টাস্ক দেয় আর সেটা হলো 24 ঘন্টার ভিতরে যেভাবেই হোক হাইমিংয়ের জামা ছিঁড়ে ফেলতে হবে। লিন বলে, এটা আবার কেমন কাজ রে বাবা, এই কাজ আমি করতে পারবো না। সিস্টেম তখন বলে, এটা না করলে তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। তো কি আর করা, লিন বাধ্য হয়ে এবার সোজা হাইমিংয়ের রুমে চলে আসে আর ওর জামাটা ছেঁড়ার চেষ্টা করলেও পারে না, কারণ হাইমিং জেগে গিয়েছিল। হাইমিং বলে, তুমি এখানে কি করছো? লিন তখন আমতা আমতা করে বলে, তোমার কি কিছু লাগবে? আমি কি কিছু নিয়ে এসে দিব? এই জামাটা খুলে ফেলো, গোসল করে ফেলো। এমনকি বিভিন্নভাবে ওকে অ্যাপ্রোচ করতে থাকে। হাইমিং ওকে ছেড়ে দিয়ে বলে, আমি নিচেই গোসল করে আসছি। লিন তখন চিন্তা করতে লাগে যে হাইমিংয়ের পরা জামাটাই ছিঁড়তে হবে এরকম তো কোনো কথা নেই। হাইমিংয়ের যে কোনো একটা জামা ছিঁড়লেই মনে হয় কাজ হয়ে যাবে। আরে আমার মাথায় কত বুদ্ধি। এখন হাইমিংয়ের ও একটা সাদা শার্ট ছিঁড়তে এসেছিল। এরপরে হাইমিং ওটা পিছন থেকে দেখে ফেলে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? লিন তখন মনে মনে বলে, হাইমিং নিশ্চয়ই আমাকে ক্রেজি ভাবছে, কিন্তু কি আর করা যাবে, এই কাজটা তো আমাকে করতেই হতো। ও হাইমিংকে বলে, আসলে এই শার্টের ছেঁড়া ছিল, তা আমি ভাবলাম এটাকে সেলাই করে দিই। হাইমিং বলে, ও আচ্ছা, আরও বেশি ছিঁড়ে তুমি ওটাকে সেলাই করতে চেয়েছিলে। লিন বলে, তুমি আমাকে ভুল বুঝছো, এরকম কিছুই না। হাইমিং বলে, ঠিক আছে শার্টটা রেখে দাও, ওটা না হয় বাদই দিয়ে দিব। লিন তখন বলে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কিন্তু সিস্টেম তখন জানাই তোমার এই কাজটা সম্পূর্ণ হয়নি। আসলে হাইমিং গায়ে যে শার্টটা পরে ঘুমাবে ওই শার্টটাকেই ছিঁড়তে হবে। তাই লিন রাত্রেবেলা চুরি করে আবার হাইমিংয়ের রুমে চলে যায় ওর ওই শার্টটা ছেঁড়ার জন্য। কি আর করা যাবে, জোরে যখন ওই শার্টটা ছিঁড়ে ফেলে তখন হাইমিংয়ের বডি দেখে ও একটু লজ্জা পেয়ে যায়। আর হাইমিংও জেগে গিয়েছিল। জেগে যাওয়ার সাথে সাথেই লিনকে চাপটে ধরে উল্টো করে শুইয়ে দেয়। লিন অনেক বেশি এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু হাইমিং আজকে আর ওকে বের হতে দেয় না এবং ওকে কিস করে। তখন দ্রুত করে লিন ওকে ঠেলে দিয়ে সোজা এখান থেকে উঠে চলে আসে।
কি আর বলবে। হাইমিংকে ও নিজেই সিডিউস করেছে, কিন্তু ওর তো ব্যাখ্যা করার কোনো জায়গা ছিল না। পরদিন ও কিছু না বলেই এখান থেকে চলে গিয়েছিল। এবার হাইমিং ওর রুমে এসে দেখে ও নেই, তবে গতকাল রাত্রের কথাটা মনে পড়ে হাইমিংয়ের ভালো লাগে আর ওর মুখে হাসি ফুটে ওঠে, আর এর কারণে ওর ভালোবাসাটাও বেড়ে যায়। ওদিকে লিনের কাছে তো এই মেসেজ চলে গিয়েছে যে হাইমিংয়ের ভালোবাসা বেড়ে গিয়েছে। লিন তখন মনে মনে বলে, এখন এই সাত সকালে কি এমন হলো যে আমার প্রতি ওর ভালোবাসাটা বেড়ে গেল। ও সিস্টেমকে বলে, তুমি কি ভালোবাসার পরিমাণটা একটু কমাতে পারো না? ও যখন সিস্টেমের সঙ্গে কথা বলছিল ঠিক তখনই হাইমিং ওখানে এসে দাঁড়িয়ে পড়ে, আর ওর সাথে সাথেই নিজের রুমে চলে আসে আর ওখান থেকে লুকিয়ে লুকিয়ে কাজ করতে থাকে। কোনোভাবেই ও হাইমিংয়ের সামনাসামনি পড়তে চাচ্ছিল না, কিন্তু ততই হাইমিং ওর কাছাকাছি যেতে শুরু করে। এমনকি একটা চা বানাচ্ছিল, সেটাও ওকে ঘিরেই, মানে দুই পাশ থেকে ওকে ঘিরে ধরেছিল। এতে অফিসের লোকজনও কথা বলতে শুরু করে। অফিসের লোকজনকেও ও বোঝাতে পারে না যে ওর আর হাইমিংয়ের ভিতরে কোনো ব্যাপারই নেই। এভাবেই সময় চলছিল, কিন্তু হুট করে একদিন লিনের কাছে কল আসে যে ওর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ একটা কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। তাই হাইমিং আর লিন দুজনে মিলে ওর বোনকে খুঁজতে শুরু করে। আর ওর বোনকে কিডন্যাপ করেছিল সাওজু, কারণ সাওজুর এখন লিনের প্রতি অনেক রাগ। খুঁজতে খুঁজতে লিন সেই জায়গায় পৌঁছে যায় যেখানে সাওজু ওর বোনকে আটকে রেখেছিল। এবার হাইমিং যে পিছনে ছিল সাওজু এটা জানতো না। হাইমিং পিছন থেকে এসে প্রথমে তো মারে সাওজুকে, কিন্তু পরে সাওজু আবার বড় একটা চেয়ার ভেঙে ফেলে হাইমিংয়ের পিঠের উপর, আর সেজন্য হাইমিংকে হাসপাতালে ভর্তি হতে হয়। লিন অনেক বেশি কষ্ট পেয়েছিল। লিন কাঁদতে কাঁদতে বলে, তুমি এত ভালো কেন? আমাকে বাঁচাতে গিয়ে এভাবে নিজে ইনজুরিতে পড়লে। আর তারপরে ওর মন খারাপ হলেও বাইরে এসে সিস্টেমকে বলে, দিন দিন আমাকে হাইমিং বেশিই ভালোবেসে ফেলছে। এই ভালোবাসা কমানোর কি আর কোনো রাস্তা নেই? আমি চাই ওর সঙ্গে আরও বেশি কিছুদিন থাকতে। তুমি কি কোনোভাবে ওর ভালোবাসার এই পরিমাণটা কমাতে পারো না? তুমি একটা খুবই খারাপ সিস্টেম। কেন আমাকে এই দুনিয়ায় এনে ফেললে? আর কেন আমার মন নিয়ে খেলছো তুমি? আমি চাই হাইমিংয়ের সঙ্গে শুধু আর কয়েকটা দিন বেশি কাটাতে। তুমি প্লিজ ওর ভালোবাসার পরিমাণটা 50% করে দাও। সিস্টেম তখন বলে, এটা কোনোভাবেই সম্ভব না। যেদিন হাইমিং তোমাকে 100% ভালোবাসবে সেদিন তুমি তোমার পৃথিবীতে পৌঁছাতে পারবে। তো লিন আর কী বা করবে? লিন তখন এসে হাইমিংয়ের সেবা যত্ন করতে লাগে, এবং সেদিন ওর সিস্টেমটা এখানে ফেলে রেখে নিজের বাসায় চলে গিয়েছিল। পরদিন সকালবেলা হাইমিং বসেছিল, তখন ওর হাতে ওই সিস্টেমটা লিন দেখতে পায়। হাইমিং বলে, তুমি এটা ফেলে গিয়েছিলে, কিন্তু এটা সারা রাত অনেকবার সাউন্ড করছিল। এবার লিন হাতে নিয়ে দেখে যে এখানে দেখাচ্ছে রাত্রের ভিতরে হাইমিংয়ের ভালোবাসা আরও অনেক পার্সেন্ট বেড়ে গিয়েছে, তাই ওটা বারবার সাউন্ড করছিল। লিন তখন বলে, তুমি গতকাল রাত্রে কি এমন ভেবেছো বলো তো? ভালোবাসার পরিমাণ 95%-এ চলে গিয়েছে। লিনের চোখ তো কপালে উঠে যায়, এক রাত্রের ভিতরে এত বেড়ে গেল। ও তখন হাইমিংকে বলে, তুমি কি এমন ভেবেছো, সত্যি করে বলো। হাইমিং তখন একটু লজ্জায় পড়ে যায়। ও লিনকে নিয়ে কি না চিন্তা করেছে কে জানে। ভালোবাসাটা এখন 95% হয়ে গিয়েছে। যতই লিন চাচ্ছে এটা কমতে থাকুক, ততই হাইমিংয়ের ভালোবাসা বেড়ে যাচ্ছে। কিন্তু ও তো আর হাইমিংকে বলতেও পারবে না যে তুমি আমাকে একটু কম করে ভালোবাসো। যাই হোক, এরপরে ওকে নিজের বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পরেও হাইমিংয়ের দেখাশোনা লিনই করছিল, যেহেতু লিনের কারণেই ও পিঠে ব্যথাটা পেয়েছে, আর সেজন্য লিনের তো কিছু দায়িত্ব কর্তব্য আছেই, তাই ও হাইমিংকে দেখাশোনা করতে লাগে। এরপরে হাইমিং লিনকে বলে, শোনো, আমার একটা বন্ধু আছে বুঝছো, ও একটা মেয়েকে পছন্দ করে, মেয়েটিও ওকে স্পষ্টভাবে পছন্দ করে, কিন্তু মেয়েটি কোনোভাবেই ওর সামনে স্বীকার করছে না যে মেয়েটি ওর ছেলেটিকে পছন্দ করে। এখন এই মেয়েটি কেন স্বীকার করছে না বলো তো? লিন তখন বলে, তাহলে তোমার বন্ধুকে নিশ্চয়ই ইগনোর করছে। কিন্তু না, তুমি কি আমার কথা বলতে চাচ্ছ? আমি কিন্তু তোমাকে ইগনোর করছি না, আসলে আমার বিষয়টা একটু কমপ্লিকেটেড। হাইমিং তখন বলে, তোমার বিষয়টা কিভাবে কমপ্লিকেটেড, আমি কি সেটা জানতে পারি? লিন তখন বলে, ওটা একটু অন্যরকম। হাইমিং তখন বলে, আমি তোমার জন্য ওয়েট করব। লিন তখন বলে, যদি আমি আগামীকালও না বলি তোমাকে? হাইমিং বলে, তাহলে আমি পরশু দিনের জন্য ওয়েট করব, যেদিন তুমি আমাকে হ্যাঁ বলবে। লিন বলে, আর আমি যদি পরশু দিনও না বলি? হাইমিং বলে, তাহলে আমি পরশু দিনের পরের দিনের জন্য ওয়েট করব। লিন বলে, যদি আমি সারা জীবনেও না বলি? হাইমিং বলে, আমি সারা জীবন ওয়েট করব তোমার জন্য। এতে সত্যিই লিনের মনটা খুব খারাপ হয়ে যায়। ও বাড়িতে চলে আসে আর সিস্টেমকে বলে, তুমি কি আমার সময়টা একটু এক্সটেন্ড করে দিতে পারো না? হাইমিং আমাকে এত ভালোবাসে, ওকে ছেড়ে আমি কিভাবে চলে যাব? আমি এখানে আরও কয়েকটা দিন বেশি থাকতে চাই। সিস্টেম তখন ওকে জানায়, তোমার সময় শুধু মিলেনিয়াম পর্যন্তই, মানে 2000 সাল পড়ার সাথে সাথেই লিনকে তার পৃথিবীতে চলে যেতেই হবে। আর লিন যদি কোনোভাবে হাইমিংয়ের এই ভালোবাসাটা রোধ করতে চেষ্টা করে, তাহলে 2000 সাল পড়ার সাথে সাথেই হাইমিং সহ এই পুরো পৃথিবীটাই ভেঙে চুরে শেষ হয়ে যাবে। সো লিন চাইলেও কিন্তু এই পৃথিবীটাকে আর ধরে রাখতে পারবে না।
লিন তখন বুঝতে পারে যে কয়টা দিন ও হাইমিংয়ের সঙ্গে আছে সেই কয়টা দিনেও ভালো থাকবে। তাই ও এখন হাইমিংকে কল দেয় আর সোজা গিয়ে হাইমিংকে জড়িয়ে ধরে বলে, আমি তোমাকে সবসময় পছন্দ করে এসেছি, আমি এখনও তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। আমি তোমার সঙ্গে প্রতিটা মুহূর্ত থাকতে চাই, তোমার সঙ্গে মুভি দেখতে চাই, তোমার সঙ্গে ডেটে যেতে চাই, তোমার সঙ্গে পার্কে ঘুরতে চাই। হাইমিং তখন বলে, তুমি এত কাঁদছো কেন? এই সমস্ত কিছু আমরা করব, এসব করার জন্য আমাদের কাছে অনেক সময় পড়ে আছে। এটা বলে ও লিনকে কিস করে, কিন্তু লিন তো জানে এটা করার জন্য বেশি সময় ওদের হাতে নেই। যাই হোক, এদিকে আমরা হাইমিংয়ের বাবা মাকে দেখি। হাইমিংয়ের মা যেহেতু লিনকে খুবই পছন্দ করে তাই ওর বাবাও আর এই বিষয়ে কিছুই বলে না। সেদিন হাইমিং আর লিন একসঙ্গেই ছিল। অফিসে ওদের রোম্যান্সটাও খুব ভালোভাবেই চলছিল, কিন্তু লিনের মনের ভিতরে সবসময় একটা বিষণ্ণতা যেন জেঁকে বসেছিল। শুধু ওর বারবার মনে হতো হাইমিংয়ের সাথে টাইমটা যত কাটছে ততই হয়তো ওর এখানে থাকার সময়ের পরিমাণটা কমে আসছে। তো সেদিনও হাইমিংয়ের সঙ্গে একটা স্কেটিং করতে গিয়েছিল। সেখানে ও তো একদমই পারে না, কিন্তু হাইমিং ওকে সুন্দর করে এই স্কেটটা শিখিয়ে দেয়। এরপরে সম্ভবত যত কিছু করা সম্ভব, মানে কাপলরা নতুন প্রেমে পড়লে যা যা করতে চায় সেই সমস্ত কিছু ওরা করে ফেলে। এদিকে মেংমেং আর তিহানকে দেখি এর ভিতরে ওদের ভিতরেও অনেক কিছু ঘটে গিয়েছে। তিহান বুঝতে পেরেছে মেংমেং ওকে অনেক বেশি ভালোবাসে আর তিহানও এই ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো সেদিন ছিল নিউ ইয়ারের দিন। লিন তো জানেই এই নিউ ইয়ার পর্যন্তই ওর এখানে আয়ু, আর এবারও নিজের পৃথিবীতে ফিরে যাবে। হাইমিং সেদিন ওকে একটা ডায়মন্ড রিং দিয়ে ওকে প্রপোজ করে বলেছিল, তুমি কি আমাকে বিয়ে করবে? তুমি কি আমাকে তোমার জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করবে? লিন তখন চারিটা দিকে তাকায়, ওর কেমন যেন মনে হচ্ছিল এই দুনিয়া এক্ষুনি শেষ হয়ে যাবে। আর সত্যি সত্যি তাই হয়। লিন ওকে অ্যাকসেপ্ট করতেও পারেনি, তার আগে একটা বড় গাড়ি এসে হাইমিংকে মেরে দেয় আর এখানে হাইমিং মারা যায়। লিন যখন বুঝতে পারে এই সময়টাও পিছনে ফেরাতে পারে, সেজন্য ওখানে থাকা একটা মাইক্রোফোনে ও জোরে জোরে বলতে থাকে যে আমি তোমাদের এই দুনিয়ার মানুষ নই, আমি আসলে এসেছি অন্য এক পৃথিবী থেকে, আর এটাই ওর লাস্ট সুযোগ। এটা বললে সময়টা পিছনে ফিরে যাবে। ও জানে সময়টা পিছনে ফিরে যাবে বলেই ও এটা বলেছিল। এরপরে কিন্তু ও এভাবে বললেও আর কোনো কাজ হবে না, যেহেতু ও এভাবে সময়টাকে পিছনে ফিরিয়ে নিয়ে গিয়েছিল সেজন্য ওকে অনেক বড় একটা শাস্তি দেওয়া হয়। আর সেটা হলো হাইমিং নামের কেউ ওর জীবনে থাকবে না, মানে হাইমিংয়ের স্মৃতি থেকে লিনের সমস্ত স্মৃতি মুছে যাবে। লিন যখন এই কাজটা করেছিল সবাইকে জানিয়ে দিয়েছিল যে ও অন্য পৃথিবী থেকে এসেছে এবং সবাই ওর সত্যটা জানতে পেরে গিয়েছিল, তখন সময় আরও কয়েকদিনের জন্য পিছিয়ে যায়। অর্থাৎ হাইমিং এখনও বেঁচে আছে, কিন্তু হাইমিংয়ের স্মৃতি থেকে লিনের আর কোনো স্মৃতি নেই, আর লিনের সমস্ত স্মৃতি মুছে গিয়েছে। কিন্তু লিনের স্মৃতিগুলো কিন্তু একই আছে। লিন কিন্তু হাইমিংকে খুব ভালোবাসে, ওর বোনকেও জিজ্ঞেস করে হাইমিংয়ের ব্যাপারে, কিন্তু ওর বোনেরও মনে ছিল না। এমনকি অফিসে যে জায়গায় ও কাজ করতো সেই জায়গাটাও ওর নয়। এই অফিসের কেউই ওকে ভালো করে চেনে না, জও পর্যন্ত ওকে ভালো করে চেনে না, আর বলে তুমি না নিচতলায় কাজ করতে উপরতলায় কেন এসেছো? লিন দেখে যে ও সবার স্মৃতি থেকেই মুছে গিয়েছে। এরপরে ও মেংমেংকে কল দেয় যে মেংমেং অন্তত জানে কিনা লিন আর হাইমিংয়ের ব্যাপারটা। মেংমেং তখন বলে, হাইমিংয়ের সাথে তোমার সম্পর্ক, এ তুমি কি আবল তাবল বলছো? এমন কিছু তো কখনো আমাকে বলনি। এদিকে হাইমিং তো সম্পূর্ণরূপেই লিনকে ভুলে গিয়েছে, এজন্য ও হাইমিংয়ের কাছে আসে, হাইমিংয়ের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু হাইমিং তাও কোনো কিছু মনে করতে পারে না। হাইমিংকে বলে, আমার খুব কাছের একটা বন্ধু আমাকে ভুলে গিয়েছে, আমি চেষ্টা করছি তাকে মনে করানোর, কিন্তু তাও মনে করাতে পারে না। এদিকে হাইমিংয়ের অফিসে একটা বড় সড়ো ব্লান্ডার হয়েছিল, আর লিন ওই ব্যাপারটাই ধরতে পারে। যে বা যারা এই কাজকর্মের ভিতরে যুক্ত ছিল লিন তাদের সবাইকে পুলিশে ধরিয়ে দিয়েছিল বলে হাইমিং লিনকে ধন্যবাদ জানায়। আর এভাবেই লিন আস্তে আস্তে আবার হাইমিংয়ের নজর কাটতে শুরু করে দেয়। এরপরে ও বিভিন্ন রকম কাজ নিয়ে হাইমিংয়ের কাছে যেত, হাইমিংকে তার পুরনো স্মৃতিগুলো মনে করানোর চেষ্টা করত, কিন্তু হাইমিংয়ের কিছুই মনে পড়ে না। হাইমিংয়ের কাছে একটা পুতুল ছিল, যে পুতুলটা ওর কাছে কেন এসেছে, কিভাবে এলো, কে দিয়েছে তাও জানে না, কিন্তু আর সেম পুতুলটা লিনের টেবিলের উপরে একদিন দেখেছিল। আর লিন নিজের মেধা দিয়ে আবারও দ্বিতীয় তলায় কাজ নিয়ে নিয়েছে, মানে হাইমিং যেখানে অফিস হাইমিংয়ের সেখানেই। এরপরে হাইমিং নিজের ছবিগুলো দেখে, সেখানে ও দেখে শুধুমাত্র ওর একার ছবি, কিছু একটা মিসিং মিসিং মনে হচ্ছিল ওর, কিন্তু কি যে মিসিং ও কিছুই মনে করতে পারে না। লিন পরদিন হাইমিংকে মনে করানোর জন্য ওর নিজের কাছে থাকা কিছু ছবি এসে হাইমিংকে দেখায়, যেখানে ওদের একসঙ্গে রাখা ছবি ছিল। কিন্তু এই ছবিগুলো দেখে হাইমিং বলে, এই ছবিগুলো কেন আমাকে দেখাচ্ছ? এটা তো শুধু একটা সিনারিও। তার মানে ওখানে ওদের দুজনের যা ছবি সেই দুজনকেই ব্লার করে দেওয়া হয়েছিল, মানে সিস্টেম অটোমেটিক্যালি এটা করেছে। এরপরে লিন হাইমিংকে নিয়ে সেই সব জায়গায় যেতে থাকে, যেসব জায়গায় ওদের একত্রে অনেক সময় কেটেছে। হাইমিং তখন মনে মনে বলে, আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাতে আমি আগেও এসেছি, কিন্তু তারপরে ও মনে করতে পারে না। লিনের তখন আরও খারাপ লাগে। লিন এরপরে সেই ফুল বাগানে ওকে নিয়ে যায়। এখানে ওরা গতবার যখন এসেছিল ও একটা সূর্যমুখী ফুল লাগিয়েছিল, আর এই সূর্যমুখী ফুলের অর্থ হলো সাইলেন্ট লাভ। এটা হাইমিং লাগাতে চেয়েছিল বলেই লিন এটা লাগিয়েছিল, কিন্তু আজও হাইমিং তা মনে করতে পারে না। লিন তাই একটা দোকানের সামনে বসে বসে কাঁদছিল আর ওই সিস্টেমকে বলে, তুমি এই সমস্ত কিছু করেছো, তুমি আমার হৃদয়ে এত ভালোবাসার জন্ম
দিয়ে এখন হাইমিং এর স্মৃতি থেকে আমাকেই ভুলিয়ে দিয়েছে। ও যখন দোকানে বসে এভাবে কান্নাকাটি করছিল তখনই হাইমিং এখানে চলে আসে। হাইমিং এসে ওকে বলে, তুমি এত ড্রিঙ্ক কেন করছো? লিন তখন বলে, আমি মনে হয় হ্যালোসিনেট করছি, আমি তোমাকে আর আমার সামনে দেখতে চাই না, তুমি চলে যাও। কিন্তু লিন জানতোই না যে আসল মানুষটাই ওর সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। লিন বলে, তুমি আমাকে সত্যিই ভুলে গিয়েছো? হাইমিং তখন ওখান থেকে ওকে ওর সেই সিক্রেট চেম্বারে নিয়ে আসে যেখানে ওর সমস্ত পছন্দের প্লেনগুলো রাখতো। এখানে লিন একটা রঙিন প্লেন ওকে দেখায় আর বলে, তোমার কি মনে নেই এইটা আমিই রং করেছিলাম? এটা নিয়ে খুব চিন্তায় পড়ে যায় হাইমিং। ওর জীবনে লিন সব জায়গায় আছে কিন্তু ওর কোনো কিছু মনে কেন পড়ছে না? সেদিন হাইমিংয়ের জন্মদিন ছিল, তাই লিন ওর জন্মদিন উপলক্ষে একটা পার্টি থ্রো করে। লিন ওর জন্মদিন উপলক্ষে একটা প্লেন নিয়ে এসেছিল। হাইমিংয়ের সেদিকেও কোনো খেয়াল ছিল না, এজন্য লিনের মনটা খুব খারাপ হয়ে যায়। ও প্লেনটাকে হাইমিংয়ের অফিসে রেখে সোজা একটা সমুদ্রের পাড়ে চুপ করে এসে বসে থাকে আর ওর মনে মনে খুব কষ্ট হচ্ছিল। এদিকে হাইমিংকে দেখতে পায়। হাইমিং যখন ওই প্লেনটা দেখে আর দেখে যে একটা উইশ কার্ডে লেখা হ্যাপি বার্থডে, তখন ওর খুব ভালো লাগে আর ওর ফিল হয় যে লিন ওর লাইফের অবিচ্ছেদ্য একটা পার্ট। লিনকে পার্টিতে না দেখে হাইমিং ওকে কল দিয়ে জিজ্ঞেস করে ও কোথায় আছে। ও তখন বলে ও সমুদ্র পাড়ে আছে। তখনই ওর ফোনটা হাতে থেকে পড়ে ভেঙে যায় আর হাইমিং ভাবে যে হয়তোবা পানিতে পড়ে গিয়েছে লিন, আর তাই ও দ্রুত করে পানিতে ঝাঁপিয়ে পড়ে, কারণ এখানে অনেক মানুষ জড়ো হয়েছিল এবং পানিতে সত্যি সত্যি কেউ একজন পড়ে গিয়েছিল। হাইমিংয়ের মনে হয়েছে যে লিন পড়ে গিয়েছে, কিন্তু লিন তো পানিতে পড়ে যায়নি। লিন যখন এসে দেখে যে হাইমিং পানিতে ঝাঁপ দিয়েছে তখন লিনের ফিল হয় হাইমিং তো সাঁতার কাটতে পারে না, তাহলে ওকে কে বাঁচাবে? তাই লিন দ্রুত করে পানিতে ঝাঁপ দিয়ে দেয় আর হাইমিং তো একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। লিন গিয়ে ওকে কিস করলে ওকে উপরে তুলে নিয়ে আসে এবং তখনই ওদের পুরাতন সমস্ত স্মৃতি হাইমিংয়ের মনে পড়ে যায়। লিন বলে, তুমি ঠিক আছো তো? হাইমিং বলে, আমি যে এতদিন তোমাকে ভুলেছিলাম আমি এটাই তো বুঝতে পারছি না, আমি কিভাবে তোমাকে ভুলে থাকতে পারি এবং তোমাকে আমি বোধহয় অনেক কষ্ট দিয়ে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও। এরপরে ওরা আবার একসাথে থাকতে শুরু করে। হাইমিং বলে, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, আমার স্মৃতি থেকে তুমি ভুলে গিয়েছিলে ঠিকই, কিন্তু সবাই তোমাকে কিভাবে ভুলে যেতে পারলো? অফিসের সমস্ত লোকজন কিভাবে তোমাকে ভুলে গেল? এসব আমার মাথায় ঢুকছে না। লিন খুব ভালো করেই জানে সিস্টেম এটা করেছে, তবে এটা তো হাইমিংকে বলতে পারছিল না, কারণ সিস্টেমের কোনো কথাই ও হাইমিংকে বলতে পারবে না। ওর অফিসের লোকজন এদের দুজনকে একসঙ্গে দেখে তো কানাঘুষা করতে থাকে আর এটা হাইমিং খুব এনজয় করছিল। হাইমিং জোকে জিজ্ঞেস করে, তোমার কি লিনের কথা মনে নেই? লিনের আর আমার সম্পর্ক ছিল। জো বলে, আপনি কি আবল তাবল বলছেন, কবে আবার আপনাদের সম্পর্ক হলো? তো হাইমিং এসব নিয়ে বেশি আর ঘাটাঘাটি করে না। হাইমিংয়ের মনে পড়ে ও একদিন যখন ওই যে পিঠে ওর চেয়ার ভাঙা হয়েছিল বলে হাসপাতালে ভর্তি ছিল, সেদিন সিস্টেমের সঙ্গে ওর লিনের কথাবার্তা শুনে ফেলেছিল আর তখন থেকেই ওর ফিল হয় যে আসলে লিন হয়তো অন্য দুনিয়া থেকে এসেছে। সেজন্য হাইমিং মনে মনে সিদ্ধান্ত নিয়েছে যে কটা দিন ও লিনের সঙ্গে থাকতে পারবে ও ভালোভাবেই থাকার চেষ্টা করবে, সেই কটা দিনকেই ও উদযাপন করবে। আর তাই ওরা একসঙ্গেই থাকতে এখন শুরু করে দিয়েছে। সব জায়গায় একসঙ্গে যায়, একসঙ্গে ডেট করে বেড়ায়। আর লিনও এটা নিয়ে কিন্তু খুশি, ওর সঙ্গে সবটা সময় থাকতে পারছে। এদিকে আমরা মেংমেং আর তিহানকে দেখতে পাই। তাদের ভিতরে সম্পর্কটাও এখনো বেশ ভালোই ছিল এবং ওরা সিদ্ধান্ত নিয়েছে খুব দ্রুতই বিয়ে করবে। তো দেখা যায় যে আজকে মেংমেংয়ের বিয়ে আর মেংমেং সুন্দর একটা বিয়ের জামা পরে যখন বাইরে আসে, লিন বলে যে তোমাকে এত বেশি সুন্দর লাগছে। তখনই মেংমেংয়ের কাছে একটা কল আসে আর ও জানতে পারে যে তিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই দ্রুত জামা কাপড় খুলেই ও সোজা চলে আসে হাসপাতালে। এসে জানতে পারে যে তিহান মারা গিয়েছে, অর্থাৎ গতবার মারা গিয়েছিল হাইমিং আর এবার কিন্তু তিহান। তো এবার তো আর সময়টা পেছোতে পারবে না লিন। তবে লিন এটা বুঝতে পেরেছে যে ও সময় যদি পেছোতে পারতো তাহলেও কাউকে না কাউকে হারাতেই হতো। যাই হোক, মেংমেং এখন নিজের কপালটাকে মেনে নিয়েছে, এটাই ওর ভাগ্য। তিহানের সঙ্গে ওর এরকম একটা সম্পর্ক শেষ পর্যন্ত হবে, এটা ওর পরিণতি। এই ব্যাপারটাকে ও মেনেই নিয়েছে আর এর সঙ্গেই ও বসবাস করছে। এদিকে হাইমিং আর লিন, ওরা দুজনেও কিন্তু সবসময় ভয়ে ভয়ে থাকে, না জানি কখন এই পৃথিবী ছেড়ে লিনকে চলে যেতে হয়। লিন সমস্তটা বুঝে হাইমিংয়ের সঙ্গে সুন্দর করে সময়গুলো কাটায়। এরপরে ওরা যা যা করতে ওদের বাকি ছিল এই দুনিয়ায় সেই সমস্ত কাজগুলো করে। একদিন ওরা একটা বুথে গিয়ে ছবি তুলছিল আর সেই ছবিটা দেখাচ্ছিল যে ওরা যখন বুড়ো হয়ে যাবে তখন দেখতে কেমন হবে। হাইমিং এটা দেখে বলে, তোমাকে দেখো বুড়ি হলেও কত সুন্দর লাগছে। লিন তখন মনে মনে বলে যে আমার কি আর সেই সৌভাগ্য হবে তোমার সঙ্গে একসঙ্গে বুড়ো হব? সেই সময়টা তো আমার হাতে নেই, বড্ড জোর আর কয়েকটা দিন আমি তোমার সঙ্গে থাকতে পারবো। হাইমিং তখন লিনকে বলে, তুমি যখন বুড়ি হয়ে যাবে তখনও তুমি আমার নজরে ঠিক এরকমই দেখতে থেকে যাবে, কারণ হাইমিং নিজেও খুব ভালো করেই জানে যে লিন আর কয়েকটা দিন বাদেই তার পৃথিবীতে চলে যাবে। সেদিন ওরা একটা অন্টন শপে এসেছিল খেতে আর এখানকার অন্টনটা খুবই ভালো লাগে লিনের। সেজন্য হাইমিং ওখানকার অন্টনের রেসিপিটা লিখে নেয় আর নিজে বানিয়ে লিনকে খাওয়ায়, যাতে সবসময় লিনকে বানিয়ে খাওয়াতে পারে, যদিও ও জানে লিনের সঙ্গে আরও থাকা হবে না। এরপরে ওরা একটা অ্যামিউজমেন্ট পার্কে যায় আর মূলত হাইমিং সিদ্ধান্ত নিয়েছে এখানেই ও লিনকে প্রপোজটা
করবে। আর তারপরে আজকে ও একটা ডায়মন্ড রিং দিয়ে লিনকে প্রপোজ করে, কারণ আজকে নিউ ইয়ার। তো আজকে হয় ওদের কারো অ্যাক্সিডেন্ট হবে, আর তা না হলে লিন ও নিজের দুনিয়ায় চলে যাবে। গতবার লিন হাইমিংয়ের দেওয়া রিংটা অ্যাকসেপ্ট করতে পারেনি, কিন্তু এবার ও রিংটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল আর রিংটা হাতে পরেও নিয়েছিল। আর ওকে ভিডিও করছিল হাইমিং। হুট করে ভিডিও করতে করতে ও দেখে রিংটা নিচে পড়ে আছে, আর এখানে আস্ত মানুষটা অর্থাৎ লিন হুট করে উধাও হয়ে গিয়েছে। বড় একটা আলোর ঝলকানি আসে আর দেখা যায় যে এখানে লিন আর নেই। তার মানে লিন তার নিজের দুনিয়ায় চলে এসেছে। সত্যি সত্যিই দেখা যায় ও 2025 সালে চলে এসেছে এবং ওর মনে হচ্ছিল দীর্ঘ একটা স্বপ্নে আছে। তখনই ও সব জায়গায় গাও হাওমিংকে খুঁজে বেড়ায়। ও সবাইকে জিজ্ঞেস করে যে এখানে না হাওমিং নামের একজন এসেছিল আমাদের কোম্পানিতে, সে কোথায়? কিন্তু কেউ তো হাউমিংয়ের ব্যাপারে কোনো কিছুই বলতে পারে না। সবাই বলে হাউমিং আবার কে? তখন ও জানতে পারে যে আজকে 16ই ফেব্রুয়ারি, কিন্তু যখন এই দুনিয়া থেকে উপন্যাসের দুনিয়ায় চলে গিয়েছিল সেদিন ছিল 28শে ফেব্রুয়ারি। তার মানে ও কয়েকদিন আগে চলে এসেছে, তাই হাউমিং এখনও তাদের অফিসে আসেনি। যাই হোক, ও পরে 28 তারিখে একটা লাইভ করছিল এবং এই লাইভের সময় ও বলছিল, আগে আমি ভালোবাসায় বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমি বুঝলাম যে ভালোবাসা একজন মানুষকে কতটা নাড়িয়ে দিতে পারে। ভালোবাসার মতো সুন্দর জিনিস এই পৃথিবীতে আর দুটো নেই। সিনসিয়ারলি কাউকে ভালোবাসলে তার জন্য মানুষ জীবন দিতেও প্রস্তুত থাকতে পারে। ও উপন্যাসের ওই জগৎ থেকে কোনো কিছুই নিজের সাথে করে নিয়ে আসতে পারেনি, শুধু একটা কাগজ ছাড়া। এই কাগজে সে ওয়ান্টন রেসিপি লেখা ছিল। শুধুমাত্র ওয়ান্টন রেসিপি নয়, এখানে আসলে হাউমিং লিখে রেখেছিল যে আমি তোমাকে অনেক ভালোবেসেছি, আমি জানি তুমি অন্য একটা পৃথিবী থেকে এসেছো, তবুও আমি যে একটা দিন তোমার সঙ্গে কাটাতে পারি সেটাই আমার কাছে সৌভাগ্য। সেই ওয়ান্টন শপে মানে উপন্যাসের দুনিয়ায় আমরা আজও বসে থাকতে দেখি হাইমিংকে। হাইমিংয়ের কাছে ওর যে ক্যামেরাটা ছিল সেই ক্যামেরা নিয়েই ও মূলত এখন স্মৃতি যাপন করতো লিনের। প্রতিটা মুহূর্তে ওই ক্যামেরাটাকে আর নিজের সাথে রাখতো। হাইমিং বারবার একটা কথাই বলছিল, সেটা হলো লিন তুমি যে দুনিয়ায় থাকো না কেন, আমি নিশ্চয়ই তোমাকে খুঁজে তোমার ওই দুনিয়ায় চলে যাব। আজকে আমরা হাইমিংকে একটু অন্যরকমভাবে দেখতে পাই, ওর চোখে চশমা পরা ছিল। লিন তখন নিজের কাজ করছিল, ঠিক তখনই লিনের কাছে একটা পার্সেল আসে। ও পার্সেলটা ওপেন করে দেখে এটা একটা বক্স ছিল আর এর ভিতরে একটা প্লেন ছিল। ও এটা দেখার পরপরই ওই বক্সের গায়ে দেখে যে এটা কে ওকে পাঠিয়েছে। ওখানে মিস্টার গাও হাইমিংয়ের নাম ছিল। এটা থাকার সাথে সাথে ওখানে থাকা ঠিকানা অনুযায়ী সেই পথেই যেতে শুরু করে ও। রাস্তায় ও জয়ের সঙ্গে দেখা হয়, যদিও জ তো ওকে এই দুনিয়ায় চেনে না। তারপরে ও মিংমিংকে আর তিহানকেও দেখে, যদিও ওরাও একে চেনে না, কিন্তু ও ওদের সবাইকে দেখে আর সবাইকে হ্যাপি থাকতে দেখে ওর খুবই ভালো লাগে। এরপরে ঠিকানা অনুযায়ী ও সোজা সেই রুমে চলে যায় যেখানে সমস্ত প্লেনগুলো সুন্দর করে সাজানো ছিল। আর এটা তো হাইমিং ছাড়া কেউ করছে না নিশ্চয়ই। এরপরে ও আস্তে আস্তে সব জিনিসগুলো দেখতে থাকে, এমনকি উপন্যাসের জগতে গিয়ে যে জিনিসগুলো রং করেছিল সেগুলোও আছে। পিছনে হাইমিং এসে দাঁড়িয়ে থাকে। হাইমিং পিছন থেকে ওকে বলে, কতদিন তোমাকে দেখি না। ও তখন পিছন ঘুরে দাঁড়িয়ে দেখে হাইমিং। এরপরে ও সোজা গিয়ে ওকে জড়িয়ে ধরে। হাইমিং তখন ওকে বলে, দেখেছো, আমি তোমাকে খুঁজে তোমার পৃথিবীতে চলে এসেছি। আমি তোমাকে বলেছিলাম তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি নিশ্চয়ই তোমাকে খুঁজে বের করব। আর আমি অবশেষে তোমাকে খুঁজে পেয়েছি। এখন তো লিন অনেক কাঁদছিল। আসলে হাইমিং ওই যে পেজার সিস্টেমটা ওর কাছে ছিল, মানে ওই সিস্টেমটা তো ওই জগতে ফেলে এসেছিল লিন। ওই সিস্টেমের দ্বারাই ওই এই পৃথিবীতে আসতে পেরেছে। আর ওরা যখন এই পৃথিবীতে দুজন দুজনকে দেখে তখন দুজন দুজনকে জড়িয়ে ধরে। তখন আমাদের একটা কথা শোনানো হয়, আর সেটা হলো সিস্টেমের মাধ্যমে হাইমিং এই দুনিয়ায় এসেছে, অর্থাৎ আরেকটা কাহিনী শুরু হতে চলেছে। আর এখানে কিছু লেখার মাধ্যমে এই উপন্যাসটা শেষ হচ্ছে, মানে যে বইয়ের ভিতরে ওরা দুজন যাতায়াত করেছে সেই উপন্যাসের কাহিনীটা এখানেই শেষ হচ্ছে। আর এর সাথে সাথে ড্রামার গল্পটাও শেষ হয়ে যায়। তো এই ছিল এই ড্রামার কাহিনী। তো এই ড্রামার কাহিনী আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। গল্পটা আমার বেশ ইউনিক লেগেছে। তো এই গল্প আপনাদের কেমন লেগেছে, আর কারো যদি কোথাও একটুও বুঝতে অসুবিধা থাকে তাহলেই কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে একদম নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ড্রামার নতুন কোনো গল্পে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।